Hello. Hello everyone, welcome to today's class. তোমরা অনেকেই জানো আজকে আমাদের সেকেন্ড পেপারে স্পেশাল ওয়ার্ডস এর ফেজে যেন তোমাদের কোনো প্রবলেম না হয় এবং এখান থেকে যে 5 মার্কস থাকবে সেটা যেন তোমরা ফুল মার্ক পাও সেটার জন্য আমরা আজকে একটা ডেমো ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আমি দেখতে পাচ্ছি আমি ক্লাসে আসার আগে অনেক স্টুডেন্ট জয়েন করে ফেলেছো, তোমাদের বিভিন্ন ঢাকার বাইরে থেকে অনেকে জয়েন করেছো। তোমরা আমাকে জানাও কারা আসলে আমাদের ফ্রি যে কমিউনিটিটা অর্থাৎ এইচএসসি 27 স্টার স্টুডেন্টস সেই গ্রুপটা থেকে জয়েন করেছো এবং কারা আসলে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট সেখান থেকে আমাদের অ্যাপের থ্রুতে ক্লাসটা করছো এন্ড কারা আসলে ক্লাসে ওই বুকিং লিংকটা দিয়ে বুক করে তারপর ক্লাসটা করছো। বিকজ আমি দেখতে চাই যে আসলে আমাদের যে স্টুডেন্ট বাদে যারা আছে মানে যারা আমাদের রেগুলার স্টুডেন্ট না, রেগুলার ক্লাস করে না, তারা আসলে কিরকম মানুষ প্রেজেন্ট, বিকজ আই থিঙ্ক তাদের জন্য এই ক্লাসগুলা ওয়ান শর্ট অফ এক্সপিরিয়েন্স টু সি যে আমরা কিভাবে 10 মিনিটস গুলো আসলে ক্লাস কন্ডাক্ট করে থাকি। ওকে, সো আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেক মানুষ জয়েন করে ফেলেছে, লিখন, ঈশা, মাইশা, সাদিয়া, রাইসা, মুন্নি, সেতু, রাজ্য, অনেকেই জয়েন করে ফেলেছো। গ্রেট, আই ফিল লাইক দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। তোমাদের আমি জানি আজকে ফ্রাইডে দিন, শুক্রবার, তোমাদের হয়তো আজকে খুব টায়ার্ড লাগার কথা বা অন্য কিছু করতে মন চাচ্ছে, বাট স্টিল তোমরা যে যারাই আজকে ক্লাসটা করছো দ্যাট অনলি শোজ যে তোমরা আসলে তোমাদের পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস এবং তোমরা অপরচুনিটি মিস করতে চাও না এবং অনেকে এই লাইভ ক্লাসটা করতে চাও, অর্থাৎ তোমরা লাইভে থেকে জানতে চাও কি শিখাচ্ছে ওটার সাথে পার্টিসিপেট করতে চাও। দ্যাট ইজ রিয়েলি গ্রেট। আমার মনে হয় আজকে যারা ক্লাসে এসেছে তাদের জন্য একটা অ্যাপ্রিসিয়েশন ডেফিনেটলি দরকার। সো ইভেন দো ইউ গাইজ আর নট ইন ফ্রন্ট অফ মি, a big round of applause for all of you because তোমরা শুধুমাত্র আজকের এই ক্লাসটা একটা ফ্রাইডেতে করছো। আমি হলে নিজে করতাম কিনা আমি জানি না, বিকজ আই এম একটু লেজি, বাট আই এম রিয়েলি গ্ল্যাড যে আমাদের স্টুডেন্টরা এত সিনসিয়ার এন্ড ওরা শুরু থেকে পড়াশোনাকে এত সিরিয়াসলি নিচ্ছে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট টু টুডেজ ক্লাস। আজকের ক্লাসটা কিন্তু একটু লেন্দি হবে ইন আ সেন্স, আমরা অনেকগুলো ওয়ার্ডের ব্যাপারে শিখবো। যেহেতু ক্লাসটাই হচ্ছে ওয়ার্ড আর ফ্রেজের ব্যাপারে, আমরা অনেক ধরনের ওয়ার্ডের কথা শিখবো। তাই তোমাদেরকে একটা কাজ করতে হবে যে তোমাদেরকে দ্রুত ক্লাসটা ফলো করতে হবে। অর্থাৎ আপু কিন্তু একটা ওয়ার্ডে বেশি টাইম স্পেন্ড করতে পারবো না, কারণ ওয়ার্ডের অর্থটা বুঝতে তোমার বেশি টাইম লাগবে না, আপু খুব দ্রুত সেটা বুঝিয়ে দিব, এক্সাম্পল দিব, এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাবো, সেটা হয়ে যাবে। বাট তোমাদেরকে ফলো করতে হবে যেন তোমরা, আমি যখন একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ডে চলে যাই তখন যেন তোমরা আগের ওয়ার্ডটা স্কিপ না করে ফেলো বা মিস না করে ফেলো। সো ভালো হয় তোমার সামনে যদি কোনো কপি বা কিছু থাকে সেখানে শুধু ওয়ার্ড গুলো লিস্ট করতে থাকো। ওকে, সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট টু টুডেজ ক্লাস। সো अगेन এক ক্লাসে স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস এ 5 নাম্বার নিশ্চিত। দেখি আসলে আমরা কতটুকু সাকসেসফুল হই এই 5 নাম্বার নিশ্চিত করার জন্য। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা কিছু ওয়ার্ড দেখবো, কিছু স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস, এবং এখানে আসলে আমরা অনেক অনেক ওয়ার্ড দেখবো যেগুলোর স্পেশাল ইউজ সম্পর্কে আমরা আজকে শিখবো। সো একটা ওয়ার্ড হচ্ছে ওয়াজ বর্ন আর বি বর্ন। পৃথিবীতে জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বর্ন ব্যবহার করা হয়। এই ফ্রেজটির প্যাসিভ মুডে ব্যবহার করা হয়। আই ওয়াজ বর্ন ইন 1997 কথার কথা। সো আই ওয়াজ বর্ন এটা আসলে বি বর্ন। বি বর্ন অর্থ হচ্ছে বি ভার্ব, কিন্তু আমরা জেনে থাকি যে কি কি আছে বি ভার্বের মধ্যে। আমাদের প্রেজেন্ট ফর্মে আছে হচ্ছে এম, ইজ এবং আর, আর পাস্ট ফর্মে আছে হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। সো এগুলাই মূলত বি ভার্ব, এবং বি বর্ন বলতে কিন্তু এখানে বি এর জায়গায় কোন একটা ফর্ম ইউজ করা হবে, এবং আমরা আমাদের জন্মসাল বোঝাতে অলওয়েজ পাস্ট টেন্স ইউজ করে থাকি। এর জন্য ওয়াজ বর্ন বলতে তোমার জন্মসালকে প্যাসিভ মুডে ইউজ করা হয়। আমরা কিছু সেন্টেন্স দেখি আসো। আই ওয়াজ বর্ন ইন 1990। যেহেতু তুমি বর্তমানে কথা বলছো এবং 1990 একটা অতীতের সময়, তাই কিন্তু তোমার বি ভার্বে একটা পাস্ট ফর্ম ইউজ করতে হবে, এবং আই যেহেতু সিঙ্গুলার তাই আমরা ওয়্যার ইউজ করতে পারবো না, আমাদেরকে ওয়াজ ইউজ করতে হবে। ওকে, তারপর দেখো মাই প্যারেন্টস ওয়্যার। এখানে ওয়্যার কেন হলো আপুরা এবং ভাইরা? কারণ সাবজেক্ট কিন্তু প্লুরাল, মাই প্যারেন্টস, এটা কিন্তু মাই প্যারেন্ট যদি হতো তাহলে ওয়াজ বর্ন হতো। যেহেতু প্লুরাল সাবজেক্ট আছে তাই আমাদের ভার্বটাও প্লুরাল দিতে হবে। অ্যালবার্ট আইনস্টাইন was one of the greatest scientists. He was born in Ulm, Germany on 14 March. So তুমি যদি কারো স্থান নিয়ে বলতে চাও যে কোন স্থানে জন্মেছে, সেখানেও কিন্তু was born ইউজ হচ্ছে, কারণ এখানে হি অর্থাৎ অ্যালবার্ট আইনস্টাইন একটা সিঙ্গুলার মানুষ, একজনের কথাই কিন্তু বলা হয়েছে। ওকে,
গ্রেট। আমাদের ক্লাসের আজকে আমি আবার রিমাইন্ডার দিচ্ছি, আজকে আমাদের একটু স্পিড আপে থাকতে হবে। আমরা এরকম ছোটখাটো অনেক ওয়ার্ড শিখবো। তো এই ওয়ার্ড গুলোতে বেশি টাইম আমরা দিতে পারবো না, কারণ ওয়ার্ড গুলো কিন্তু খুব সহজ, দেখো। এবং এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, যে তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড খুব সহজ ভাবে বুঝিয়ে দেওয়া। সো আজকের ক্লাসে একদম এক্সাইটমেন্ট নিয়ে দ্রুত ফলো করতে হবে। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ গাইজ। ওকে, হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু। আমরা অনেকে বলে থাকি না, আই হ্যাভ টু ডু দিস, আই হ্যাভ টু গেট রেডি, আই হ্যাভ টু ডু দ্যাট, শি হ্যাজ টু বি অন টাইম, এরকম অনেক কথা আমরা বলে থাকি। বাট এই হ্যাভ টু মানেটা আসলে কি? কোনো কাজ করার বাধ্যবাধকতা। আমি যখন বলি I have to be present in 10 minute school studio to take a class for my students, আমার প্রেজেন্ট থাকতে হবে। তার মানে কি? আমার বাধ্যবাধকতা আছে একটা প্রেজেন্ট থাকার, প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝানোর জন্য আমরা হ্যাজ টু ব্যবহার করে থাকি। বা আমরা যদি বলি she has to be on time, তাকে সময় মতো থাকতে হবে। সো এই হ্যাভ টু আর হ্যাজ টু দিয়ে আমরা কি ইন্ডিকেট করি? দুইটা জিনিস, বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা। উপদেশ প্রদান করার অর্থ মাঝে মাঝে হ্যাভ টু ব্যবহার করা হয়। আমরা যদি কাউকে অ্যাডভাইস দিতে চাই, ধরো ইউ হ্যাভ টু বি রিয়েলি স্মার্ট, অথবা ইউ হ্যাভ টু বি রিয়েলি পাংচুয়াল, তোমাকে সময় মতো থাকতে হবে, বা তোমাকে সময়ের সময়ানুবর্তিতা বুঝতে হবে, তোমার সময়ের উপযোগিতা বুঝতে হবে। সো হ্যাভ টু। তুমি যদি কাউকে অ্যাডভাইস দিতে চাও, যদি আমি তোমাদেরকে এখন অ্যাডভাইস দেই, ইউ হ্যাভ টু বি অ্যাটেন্টিভ ইন টুডেজ ক্লাস, সেটাও কিন্তু আপু হ্যাভ টু হিসেবে তোমাকে উপদেশের আদেশে দিচ্ছি। আমি একটা কোয়েশ্চেন দেখলাম একটু আগে, যে আপু এটা কিভাবে এক্সামে আসবে সেটা আমাদেরকে বলেন। যদি আমরা ওয়ার্ড গুলা ফিনিশ করতে পারি, ডোন্ট ওয়ারি, আমি তোমাদেরকে এক্সামে কিভাবে কোয়েশ্চেন আসবে, বোর্ড কোয়েশ্চেনে কিভাবে আসে সব দেখাবো। আই প্রমিস আই উইল শো ইউ গাইস এভরিথিং, বাট আমাদের সবগুলো ওয়ার্ডের মিনিং আগে শেষ করতে হবে। ওকে, আচ্ছা। তারপর দেখো হ্যাভ টু দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স দেখি। অব্লিগেশন, বাধ্যকতা বোঝাতে পারসনে কি করা হয়? প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু, আর পাস্ট টেন্সে আমরা হ্যাড টু ব্যবহার করি। আমরা জানি যে হ্যাভ আর হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স বোঝায়, আর হ্যাড হচ্ছে পাস্ট টেন্স বোঝায়। হ্যাভ কখন ব্যবহার করব আর হ্যাজ কখন ব্যবহার করব এটাও বলে দেই আপু। হ্যাভ হচ্ছে ব্যবহার করব যখন আমরা প্লুরাল সেন্টেন্স লিখবো, সাবজেক্টটা যখন প্লুরাল থাকবে। যদি আমি বলি মাই স্টুডেন্টস হ্যাভ টু বি অন টাইম, তার মানে কি অনেকগুলা স্টুডেন্ট, সো হ্যাভ ব্যবহার করব। আর আমি যদি বলি শি হ্যাজ টু বি অন টাইম, শি একটা মানুষ, তাই আমি হ্যাজ ব্যবহার করব। পাস্ট টেন্স থাকলে আমি হ্যাড টু ব্যবহার করব। এবং ফিউচার টেন্সে আমি শ্যাল অথবা উইল দুইটাই দেওয়া যাবে। শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু, এখানে হ্যাভ এর জায়গায় হ্যাভ দুইবার চলে আসছে। শ্যাল হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু হবে। ওকে, গ্রেট। তারপর দেখো কিছু স্পেশাল ইউজ আমরা দেখি। আই হ্যাভ টু লুক আফটার মাই ওল্ড প্যারেন্টস, এটার মানে কি? আমার বয়স্ক বাবা মার প্রতি খেয়াল রাখতে হবে। এটা কাইন্ড অফ একটা বাধ্যবাধকতাও বোঝায়, আবার প্রয়োজনীয়তাও বোঝায়। কারণ তুমি তো আর বাধ্য না তোমার প্যারেন্টস কে দেখতে, বাট এটা তোমার জন্য প্রয়োজন, এটা তুমি এক্সপ্রেস করছো এই সেন্টেন্সের থ্রুতে। হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, এখানে হ্যাড ব্যবহার হয়েছে, তার মানে কিন্তু এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে। হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক মানে এখানে বোঝাচ্ছে পাস্টের একটা কাজ। হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে হয়েছিল। হি উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা সামনে করতে হবে। তারপর দেখো নেক্সট আমাদের ওয়ার্ড, আরো কিছু সেন্টেন্স দেখি। হ্যাভ টু যুক্ত সেন্টেন্সে নেগেটিভ ও ইন্টারগেটিভ করার সময় আমাদের কি করতে হবে? এই রুলটা একটু ইম্পর্টেন্ট, এখানে আমরা একটু মার্ক করব নোটটা। নেগেটিভ ও ইন্টারগেটিভ যখন করব, তখন টেন্স ও পারসন অনুযায়ী আমাদের এই তিনজনকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই তিনজনকে কখন কাকে ব্যবহার করব এটাও আপু বলে দেই। ডিড কে ব্যবহার করব যদি কিনা একটা পাস্ট টেন্স থাকে, এবং এই পুরো জিনিসটা কখন করব? যখন কিনা আমরা এরকম একটা সেন্টেন্সকে নেগেটিভে ট্রান্সফর্ম করতে যাই বা ইন্টারগেটিভে ট্রান্সফর্ম করতে যাই। দেখো আপু কিন্তু চাইলে শুধু তোমাকে রুল হ্যাভ টু হ্যাজ টু মিনিংটা বলে রেখে দিতে পারতাম, কিন্তু আজকের ক্লাসে আমরা কি বলেছি যে আই উইল এনশিওর যে তোমাদের জন্য এখান থেকে কোনো ভুল না হয়, তোমাদের জন্য 5 আউট অফ 5 কনফার্ম থাকে। তাই আমি তোমাদের কিভাবে ইন্টারগেটিভেও যদি হ্যাভ টু আসে, নেগেটিভ সেন্টেন্সেও যদি হ্যাভ টু থাকে, সেখানেও কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। ডিড আমরা ব্যবহার করব যদি পাস্ট টেন্স থাকে। ডু আর ডাজ দুইটাই তো প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তাহলে কোনটা কখন করব? আসো বলে দিই। ডু ইউজ করব যদি কিনা ভার্বটা প্লুরাল ভার্ব থাকে। ঠিক আছে, ভার্ব যদি প্লুরাল হয় তাহলে আমরা ডু ব্যবহার করব। ডাজ ব্যবহার করব যদি ভার্ব সিঙ্গুলার হয়। ওকে, সিঙ্গুলার ভার্ব হলে আমরা ডাজ ব্যবহার করব। সো আসো আমরা একটা এক্সাম্পল দেখি। নেগেটিভে ইউ ডোন্ট হ্যাভ টু, ইউ এর সাথে কিন্তু আমরা অলওয়েজ সেকেন্ড পারসন যেহেতু আমরা ডু ব্যবহার করে থাকি।
সো ইউ ডোন্ট হ্যাভ টু, এখানে হ্যাভ টুর সাথে আমি নেগেটিভ করার জন্য কিন্তু ডোন্ট কে নিয়ে আসছি। যদি আমি পজিটিভ করি বা অ্যাফার্মেটিভ করি তাহলে আমি বলতাম ইউ হ্যাভ টু হেল্প হিম। আমি যদি নেগেটিভে বলি তাহলে বলবো ইউ ডোন্ট হ্যাভ টু হেল্প হিম। ওকে, তারপর দেখো ইন্টারগেটিভ, ডাজ শি হ্যাভ টু স্টে অ্যাট হোম এভরি নাইট। এখানে কিন্তু ডাজ দিয়ে আমি প্রশ্নটা করছি, কেন? কারণ সাবজেক্ট কিন্তু শি, আর শি একটা সিঙ্গুলার সাবজেক্ট। সো শি যেহেতু সিঙ্গুলার, একজন মানুষকে বোঝাচ্ছে, তাই ওটার জন্য আমি ডাজ ব্যবহার করব। ওকে, গ্রেট। হ্যাভ টু এবং হ্যাজ টুর কিছু আরো ইনফরমেশন তোমাদেরকে দেখাই সেন্টেন্স সহ। যদি অ্যাডভাইস আকারে বলে, একটু আগে তো আমরা দায়িত্ব আকারে বা বাধ্যবাধকতা আকারে বোঝাচ্ছিলাম, অ্যাডভাইস যদি হয়, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে ইউ হ্যাভ টু বি হার্ড ওয়ার্কিং, শি হ্যাজ টু বি হার্ড ওয়ার্কিং ইত্যাদি অ্যাডভাইস আকারে যদি থাকে, তাহলে কি করব? English is an international language. If you want to go abroad for higher study, you have to learn English. তুমি যদি ইংলিশের বাইরের দেশে যেতে চাও উচ্চ শিক্ষার জন্য, তাহলে তোমাকে ইংলিশ শিখতে হবে। You have to, এটা কিন্তু একটা অ্যাডভাইস দিচ্ছি তোমাকে। The last date of submitting electricity bill is 15th this month. So I have to pay the bill by that time. Okay? Have to pay the bill মানে আমার এটা একটা আমি অ্যাডভাইস দিচ্ছি যে 15 তারিখের মধ্যে আমার বিল দেওয়ার লাস্ট সময়, সো আমাকে 15 তারিখের মধ্যে বিলটা পরিশোধ করতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা অলরেডি আমাদের থার্ড ওয়ার্ডে চলে এসেছি। আমরা কিন্তু অলরেডি হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার শিখলাম, ওয়াজ বর্ণের ব্যবহার শিখলাম। আমি তোমাদের অনেক কনভারসেশন দেখতে পাচ্ছি এই পড়াশোনার মাঝখানে। আই ওয়ান্ট এই কনভারসেশন গুলো তোমরা আপাততর জন্য একটু পারলে পজ রাখো, যদি আপুকে একটু হেল্প করতে চাও, বিকজ আমি কিন্তু আজকের ক্লাসে নর্মাল একটা ক্লাসের মতো আসিনি। আই হ্যাভ আ চ্যালেঞ্জ টু কমপ্লিট টুডে। আমি চাই যে আজকের ক্লাসটা করার পর অ্যাটলিস্ট যারা ভালো মতো করছো তাদের জন্য যেন এই টপিকটা থেকে কোনো চ্যালেঞ্জের জীবনও না ফেস করতে হয়, এবং এই পুরা মার্কটা যেন এনশোর্ড থাকে। সো টু হেল্প মি সাকসিড ইন দিস চ্যালেঞ্জ, আই নিড দ্য হেল্প ফ্রম ইউ গাইজ, যে তোমরা আজকে একটু কোঅপারেট করো, সবাই ওয়ার্ড গুলো একটু ফলো করো। এটা কিন্তু খুবই সিম্পল, দেখো আপু কিন্তু ট্রাই করছি সিম্পল ভাবে মিনিং সহ তোমাকে এক্সাম্পল দেখিয়ে ওয়ার্ডটা জাস্ট বুঝিয়ে দেওয়ার, যেন তুমি কোন ওয়ার্ডটা কোন জায়গায় ব্যবহার করতে হবে সেটা নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া থাকে। ওকে, সো উড রাদার ওয়ার্ডটা আমরা অনেক সময় কিন্তু অপশনে দেখে থাকি, বাট ম্যাক্সিমামে উড রাদার ওয়ার্ডটার মানে জানি না। উড রাদার হচ্ছে একটা মডাল ইডিয়াম। প্রেফারেন্স অর্থাৎ দুটি কাজ অবস্থার মধ্যে কোনটি অধিক পছন্দনীয় তা প্রকাশ করার জন্য উড রাদার ব্যবহার করা হয়। যেমন আজকে আমার মনে হচ্ছে, আমি যদি তোমাদের দিয়ে একটা এক্সাম্পল দিই, এখানে তোমরা যারা তোমাদের ফ্রাইডে প্ল্যানস স্যাক্রিফাইস করে, কারণ কেন বলছি ফ্রাইডে প্ল্যানস বারবার, কারণ আমার মনে হয় শুক্রবার দিনটা আসলে খুব স্যাক্রেড। শুক্রবার অন্য দিন থেকে একটু ভিন্ন না, শুক্রবার উঠলেই মনে হয় না, মানে আমার কাছে কোনোদিন যদি কোনো কাজ না থাকে আমার মনে হয় আজকে শুক্রবার মনে হচ্ছে। কেন? বিকজ শুক্রবারের ফিলিংটাই পুরো ডিফারেন্ট। সো তোমরা যারা শুক্রবার আজকে কাজ করছো, তোমরা তো আরো অনেক কিছু হয়তো করতে পারতা, এন্ড তোমরা ক্লাসটাকে প্রায়োরিটি দিচ্ছ দেখেই করছো। সো তুমি হয়তো এরকম বলতে পারতা যে I would rather do the class than going to some other place. তুমি আজকে অন্য জায়গায় যাওয়ার থেকে তুমি আজকে ক্লাসটা করা প্রেফার করছো। তার মানে বাইরে যাওয়া বা অন্য জায়গায় যাওয়া আর ক্লাস করা, এই দুইটার মধ্যে তুমি ক্লাস করাকে প্রেফারেন্স দিচ্ছ, সেই জিনিসটা তুমি would rather দিয়ে ইন্ডিকেট করবা। ওকে, আচ্ছা, অরূপ বড়ুয়া জিজ্ঞেস করেছে মডাল ইডিয়াম কি? মডাল ইডিয়াম হচ্ছে, ইডিয়াম মানে আমরা কি জানি, যেসব ওয়ার্ড একদম ইডিয়াম মানে ওই স্ট্রাকচারে ইউজ করা হয়। would কিন্তু একটা মডাল ভার্ব, যেই ভার্ব গুলো অন্য ভার্বের সাথে বসে ওদের মিনিং ক্রিয়েট করতে হয়। would rather একসাথে বসে একটা মিনিং ক্রিয়েট করে। সো যেসব ওয়ার্ডের বা এরকম মডাল ইউজ করা ওয়ার্ড, যেমন উড একটা মডাল, এটা রাদারের সাথে ব্যবহার হয়ে একটা ফিক্সড অর্থ দিচ্ছে, সো এটাকে আমরা বলবো মডাল ইডিয়াম। ওকে, সো যেটাকে আমরা দিব, যেটাকে আমরা প্রেফারেন্স দিব, সেটাকেই কিন্তু আমরা উড রাদারের পরে আগে বসাবো। আচ্ছা, আই গেস কয়েকটা এক্সাম্পল দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াটা। উড রাদারের পর টু উজ্জ থাকে, অর্থাৎ টুটা আমরা ব্যবহার করি না। ওকে, এটা উজ্জ থাকে। উড এর কন্ট্রাক্টেড ফর্ম ডি। সো আমরা অনেক সময় কন্ট্রাকশনে যদি লিখতে চাই আই উড রাদার, কন্ট্রাকশন মানে কি, যে ছোট করে লেখা, তাই না? আমি একটু স্পেলিংটা ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি যদি কন্ট্রাকশন না করে লিখতাম তাহলে আমি লিখতাম আই উড রাদার।
সো এই যে কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে অ্যাপোস্ট্রফি ডি। সো এই অ্যাপোস্ট্রফি ডি এর জায়গায় আমি উড ব্যবহার করতে পারবো। আমি যদি কন্ট্রাক্টেড ফর্মে লিখি, কন্ট্রাকশন মানে কি, কোনো কিছুকে ছোট করা বা ছোট করে লেখা। সো কন্ট্রাক্টেড ফর্মে আমি উড লিখবো, আর যদি কন্ট্রাক্টেড ফর্মে আমি অ্যাপোস্ট্রফি ডি দিব, আর যদি কন্ট্রাক্টেড ফর্মে না লিখি তাহলে উড ব্যবহার করব। ওকে, গ্রেট। আই উড এর জায়গায় এই যে এই সিম্পল জিনিসটা, আর কিচ্ছু না, আই উড এর জায়গায় আই অ্যাপোস্ট্রফি ডি ব্যবহার হবে। নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্সে উড রাদার ইডিয়মটির প্রথম শব্দটি অপারেটর হিসেবে ব্যবহৃত হবে। অপারেটর হিসেবে কিভাবে ব্যবহৃত হবে, অপারেটর কি আসো জেনে নেই। আচ্ছা, প্রথমে দেখো হি উডেন্ট রাদার লিভ হিয়ার। সো এটাকে তুমি যখন সেন্টেন্সটাকে নেগেটিভ করছো, নেগেটিভ বা ইন্টারগেটিভে উড রাদার ইডিয়মটা প্রথম শব্দটা অপারেটর, মানে সে অপারেটটা করছে, মানে হি উডেন্ট রাদার লিভ দেয়ার। সো এখানে would he rather live here? তো তুমি যখন এখানে এটাকে আবার ইন্টারগেটিভ করছো, দুই জায়গায় কিন্তু হি হচ্ছে অপারেটর, মানে হি কে এখানে অপারেটর বলা হয়েছে। আচ্ছা, হি কে এখানে অপারেটর বলা হয়েছে। সো হি wouldn't rather live here, এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি, আমরা জানি যে নেগেটিভ থেকে ইন্টারগেটিভ করলে নেগেটিভটাকে বাদ দিয়ে দিতে হয়, বা ইন্টারগেটিভ থেকে যখন আমরা নেগেটিভ করি তখন আবার নেগেটিভটাকে অ্যাড করতে হয়। এটা যদিও আমাদের সেন্টেন্স ট্রান্সফরমেশনের ক্লাস না, বা শুধু এটা জেনে রাখো উড রাদার ব্যবহারটা কিভাবে হয়ে থাকে। ওকে, গ্রেট। জানো তো ফেরদৌস বলছে আই উড আই হ্যাডও তো হয় না, আই উড আই হ্যাড হয় না, দিস ইজ আ মিসকনসেপশন। আই উড এটা কন্ট্রাক্টেড ফর্মে উডই হয়। আচ্ছা, বাট এটলিস্ট এই লেকচারের জন্য হয় না, মানে আমরা যেই ওয়ার্ডস আর ফ্রেজেস এর প্রবলেম গুলো নিয়ে আজকে ডিসকাস করব, সেখানে হ্যাড হয় না, সেখানে কন্ট্রাক্টেড থাকলে উডই হয়। আচ্ছা ম্যাম, দেখি বুঝতে হবে আই হ্যাড হবে নাকি আই উড হবে। হ্যাঁ, ভেরি গুড। তাহসিন আলম যেটা বললো যে ভার্ব দেখে বুঝতে হবে আই হ্যাড হবে নাকি আই উড হবে। সো এই এক্সাম্পলে হ্যাড আসার কোনো প্রশ্নই নাই, সো হ্যাড হবে না। আচ্ছা, হ্যাঁ, রাদার একটা নেগেটিভ ওয়ার্ড, কারণ রাদার মানে হচ্ছে বরং, তাই না? আমি বরং এটা করব এটা না করে, এরকম জিনিসটা অনেকটা। ওকে, উড রাদার বাংলাটা হচ্ছে যে, বাংলাটা বলতে গেলে আমি তোমাকে সেন্টেন্স সহ বলি, ধরো আই উড রাদার ডু দ্য ক্লাস দেন গোয়িং আউটসাইড। আমি আজকে ক্লাসটা করব বাইরে যাওয়া থেকে, বা আমি আজকে বরং ক্লাসটা করব, রাদার মানেই তো বরং, আমি আজকে বরং ক্লাসটা করব বাইরে যাওয়া থেকে, এটাই হচ্ছে এটার বাংলা মিনিং। উড রাদার দুই ধরনের নেগেটিভ হয়, নট উড রাদার পরেও বসতে পারে, উড এর পরেও বসতে পারে। অর্থাৎ তুমি চাইলে উড রাদার নটও দিতে পারো, এবং উড রাদার নট অথবা উড নট রাদারও দিতে পারো, দুইটাই কারেক্ট। অনেকের অনেক কনফিউশন থাকে যে আপু কোনটা আগে বসাবো, নটটা কি আগে বসাবো নাকি পরে বসাবো, এটা নিয়ে যাদের কনফিউশন, ডোন্ট ওয়ারি, তুমি উড এর পরও নট বসাতে পারো, রাদার এর পরেও নট বসাতে পারো। ওকে, আচ্ছা, আই উড রাদার নট স্টে হিয়ার, আই উড নট রাদার স্টে হিয়ার, দুইটাই ঠিক আছে। উড রাদার নট, উড নট রাদার, উড রাদার নট, উড নট রাদার, দুইটাই ঠিক আছে। ওকে, অথয় বলছে আপু ক্লিয়ার, ফাতেমা বলছে ওকে আপু, ডান, গ্রেট। এগেন আজকের ক্লাসটায় কিন্তু আমার মনে হয় তারা খুব ভালো একটা অ্যাডভান্টেজ পাবে যারা একটু ফাস্ট থিংস ক্যাচ আপ করতে পারে, কারণ এগেন আমাদের অনেক ওয়ার্ড আছে, যেহেতু আমি শুধু ওয়ার্ড গুলো বলে গেলে হবে না, তোমাদেরকেও মাথায় রাখতে হবে যে কোনটা কি ওয়ার্ড। সো ইন দ্যাট কেস নোট টেকিং ইজ ভেরি ইফেক্টিভ। তোমরা যদি নোট নিয়ে রাখতে পারো যেটা আমি বলছি, সাথে যে মিনিংটা বলছি, এট দ্য সেম টাইম যদি একটা এক্সাম্পলও রেখে দিতে পারো, তাহলে বুঝাতে হেল্প হবে। শম্পা লিখছে ম্যাম বুঝছি না, কি বুঝছি না ক্লিয়ারলি বলতে হবে শম্পা। আমি জানি না তুমি ক্লাসে শুরু থেকে ছিলে কিনা, কারণ আমি শুরু থেকে অনেকগুলা আজকের ক্লাসটা কিভাবে হবে সেটা নিয়ে বলেছি। তো তোমার যদি ক্লিয়ার কোনো প্রশ্ন থাকে সেটা ক্লিয়ারলি করতে হবে যে কি নিয়ে প্রশ্ন হবে, কারণ অনেকেই বলছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, গ্রেট। মডেল অর্থ হ্যাড। আচ্ছা, এখন হচ্ছে আমরা হ্যাড বেটার নিয়ে আসবো। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে হ্যাড বেটার। মডেল অর্থে হ্যাড বেটার আনরিয়েল পাস্ট দ্য প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে অর্থে প্রকাশ করে। আনরিয়েল পাস্ট মানে কি? ইউ হ্যাড বেটার মিট হিম, মানে আনরিয়েল পাস্ট অর্থ হচ্ছে যেটা আগে হয় নাই, মানে যেটা আসলে হয় নাই কিন্তু তোমাকে বলতেছে এটা হলে ভালো হতো। ধর আমি তোমাকে যদি বলি ইউ হ্যাড বেটার টেকেন দ্য ক্লাস বা টেকেন দ্য কোর্স, তুমি ভালো হতো যদি তুমি কোর্সটা নিতা, তার মানে কি যে তুমি কোর্সটা নাওনি।
সো আনরিয়েল পাস্ট হচ্ছে যেটা আসলে পাস্টে চলে গিয়েছে কিন্তু পাস্টে তুমি করোনি, অর্থাৎ এটা রিয়েল না। রিয়েল পাস্ট মানে কি, যেটা অ্যাকচুয়ালি হয়েছে। আনরিয়েল পাস্ট মানে এটা তোমার সাথে হয়নি কিন্তু কেউ তোমাকে হ্যাড বেটার দিয়ে বলছে যে এটা করলে ভালো হতো। ধরো আমি বললাম ইউ হ্যাড বেটার স্টাডিড প্রপারলি ফর ইউর এক্সাম, তুমি যদি ভালো করে পড়তা তাহলে তোমার জন্য ভালো হতো। এটার মানে কি যে তুমি ভালো করে পড়ো নাই। ওকে, সো মডেল অর্থ হ্যাড বেটার, আনরিয়েল পাস্ট তা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের অর্থে প্রকাশ করে, অর্থাৎ তুমি একটা আনরিয়েল পাস্টের ঘটনা কারেন্ট স্টেটে বলছো বা ফিউচার স্টেটে বলছো। কোনো কিছু করা ভালো এমন ধারণা বোঝাতে সকল পার্সনে হ্যাড বেটার ব্যবহৃত হয়। ইউ হ্যাড বেটার মিট হিম, ভালো হতো যদি তুমি ওকে দেখা করতে। ইউ হ্যাড বেটার মিট হিম তার মানে কি তুমি ওকে অ্যাকচুয়ালি দেখো নাই কিন্তু তোমাকে বলা হচ্ছে যে তুমি যদি দেখতা তাহলে ভালো হতো। সো এই আনরিয়েল পাস্টের ইন্ডিকেশনের জন্য আমরা হ্যাড বেটার ব্যবহার করে থাকি। ওকে, নেগেটিভের ক্ষেত্রে বেটার এর পর নট বসবে। সো যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা হ্যাড বেটার নট বলবো। ইউ হ্যাড বেটার নট মিস দ্য ট্রেন, ভালো হতো যদি তুমি ট্রেনটা মিস না করতা। হ্যাড বেটার নট মিস দ্য ট্রেন, এখানে দেখো একটা সুন্দর ট্রেনের ছবি দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে যে ট্রেনটা মিস না করলে ভালো হতো। তার মানে কি যে অ্যাকচুয়ালি তুমি ট্রেনটা মিস করেছো, না করলে যেহেতু ভালো হতো। সো আনরিয়েল পাস্টের জন্য আমরা ফলস পাস্ট হইলে তো হতো। ফলস পাস্ট বলে কোনো ওয়ার্ড আসলে নেই, আমরা এটাকে গ্রামারে আনরিয়েল পাস্ট বলে থাকি। ওকে, গ্রেট। উপদেশ বোঝাতে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সও হ্যাড বেটার ব্যবহার হয়। সো ফার্স্টে আমরা শিখলাম আনরিয়েল পাস্ট। ওকে, ফার্স্ট ইউজটা ছিল আমাদের আনরিয়েল পাস্ট নিয়ে, সেকেন্ড ইউজটা হচ্ছে আমাদের অ্যাডভাইস নিয়ে, উপদেশ নিয়ে। উপদেশ বোঝাতে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে হ্যাড বেটার ব্যবহৃত হয়। হ্যাডন্ট ইউ বেটার আস্ক হিম ফার্স্ট, এই সেন্টেন্সটার মানে কি? আমরা অনেকে আসলে এইভাবে সেন্টেন্স লিখে অভ্যস্ত না, কিন্তু আমাদের মিনিংটা বোঝার ট্রাই করতে হবে। হ্যাডন্ট ইউ বেটার আস্ক হিম ফার্স্ট, ভালো হতো না যদি তুমি তাকে জিজ্ঞেস করে নিতে। তার মানে কি হয়তো তুমি জিজ্ঞেস করো নাই বা এখনো করার কথা ভাবছো, অনেকটা এরকম না? সো হ্যাডন্ট ইউ বেটার আস্ক হিম ফার্স্ট, এটা কিন্তু একটা উপদেশ দিচ্ছি আমি তোমাদেরকে। ধরো আমি যদি বলে নিতাম হ্যাডন্ট ইউ বেটার জয়েন দ্য ক্লাস আর্লি, ভালো হতো না যদি তুমি শুরু থেকে ক্লাসটা জয়েন করতে। সো এরকম অ্যাডভাইস অনুযায়ী আমি প্রশ্নর আকারে যদি অ্যাডভাইস দিতে চাই তাহলেও কিন্তু হ্যাডন্ট বেটার বা এই হ্যাড বেটার দিয়ে আমরা অ্যাডভাইস দিতে পারবো। হ্যাডন্ট বেটার হয় না? অবশ্যই হয়, অথবা আমরা এখানেই হ্যাডন্ট বেটার দিয়ে কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, ইনডিরেক্ট স্পিচে ফার্স্ট এবং থার্ড পারসনে হ্যাড বেটার অপরিবর্তিত থাকে। ইনডিরেক্ট স্পিচ কার কার মনে আছে? যারা ন্যারেশন পড়ে আসছো এসএসসি তে ভালো করে, তাদের তো ডেফিনেটলি মনে থাকার কথা। সো ইনডিরেক্ট স্পিচ যদি ক্লিয়ার থাকে, অর্থাৎ কাদেরকে ইনডিরেক্ট স্পিচ বলে, সেখানে ফার্স্ট এবং থার্ড পারসনে হ্যাড বেটারটা অপরিবর্তিত থাকে। সেকেন্ড পারসন অপরিবর্তিত থাকতে পারে বা অ্যাডভাইস প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ দ্বারা পরিবর্তন করা যায়। সো এখানে আসলে আমরা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য ইজি হবে। ইনডিরেক্ট স্পিচ কাকে বলে? এই যে আমরা আই হ্যাড বেটার গো দেয়ার, এটাকে চেঞ্জ করে আমরা ন্যারেশনে ইনডিরেক্ট স্পিচে নিব। ওকে, যারা ন্যারেশন ভুলে গেছো তাহলে তোমাদের একটু ন্যারেশনটাও কিন্তু রিভাইজ দেওয়া উচিত, কারণ এই সবগুলো গ্রামার টপিক কিন্তু অনেক রিলেভেন্ট। হি সেড আই হ্যাড বেটার গো দেয়ার, সে বলে ভালো হয় যদি আমি সেখানে যাই। হি সেড দ্যাট হি হ্যাড বেটার গো দেয়ার। সো ফার্স্ট পারসন আর থার্ড পারসনে হ্যাড বেটার আমরা কোনো চেঞ্জ করছি না। দেখো হ্যাড বেটার কিন্তু হ্যাড বেটারই আছে। কেন? কারণ এখানে ফার্স্ট পারসন, আই যেহেতু একটা ফার্স্ট পারসন। তোমরা এই ইনডিরেক্ট স্পিচের রুলটা একটু লিখে নাও, কারণ এটা একটু ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, যে যেহেতু ফার্স্ট পারসন যেখানে থাকবে সেখানে হ্যাড বেটার ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে পরিবর্তন করার দরকার নেই। সেকেন্ড পারসনের ক্ষেত্রে পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। হি হ্যাড বেটার, হি তো ডেফিনেটলি চেঞ্জ করবা, এন্ড হ্যাড বেটার দেখো হি থার্ড পারসনে আছে, হ্যাড বেটার কিন্তু সেমই আছে, ঠিক আছে, কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে, কোনো কিছু চিন্তা করা যায় না বা ভাবা যায় না এরূপ অর্থ প্রকাশ করতে আমরা লেট অ্যালোন ব্যবহার করে থাকি। ওকে, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন আমার খুব ফেভারিট একটা ইডিয়াম, খুব ফেভারিট একটা ফ্রেজ। অনেস্টলি আই লাভ টু ইউজ দিস ওয়ার্ড বিকজ
অনেক সিচুয়েশনে কাজ এই ওয়ার্ডটা এক্সপ্লেইন করা যায়। আমি ফার্স্টে তোমাদেরকে একটু থিমেটিক্যালি বুঝাই। লেট অ্যালোন আমি ধরো বলতে পারি যে আই ওয়ান্ট ওয়্যার দিস, I won't buy this dress, let alone try this. So আমি জিনিসটা হচ্ছে দুইটা জিনিস আমি কম্পেয়ার করছি। আমি কি বললাম? I won't buy this dress, let alone try this. মানে আমি এই ড্রেসটা কিনবো না, let alone try this. ট্রাই করা তো দূরে থাক, ঠিক আছে? মানে যেটা আসলে আমি যদি না কিনি, আমার কিনারই ইচ্ছা নাই, তাহলে আমি ট্রাই কেন করব, তাই না? তো আমরা এই ধরনের সিচুয়েশনে let alone টা অনেক ব্যবহার করতে পারি। যে আমি এটা তো করবোই না, এটা আরো দূরে থাক। বা আমি বললাম the student didn't complete his homework, let alone learn the lesson. ওর হোমওয়ার্কই শেষ করে নাই, লেসন শেষ করা তো দূরে থাক। বা হোমওয়ার্কই করে আসা নাই, পড়ে আসা তো দূরে থাক। সো দূরে থাক, এই বাংলায় আমরা let alone কে দূরে থাক অর্থে ব্যবহার করি। যে এটা তো হয় নাই, এটার কথা নাই বলি, এরকম সিচুয়েশনে আমরা let alone টা ব্যবহার করি। ওকে, যেমন যারা জিজ্ঞেস করছো ক্লাসটা কি পরে দেখতে পারবে কিনা, ডেফিনেটলি আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তোমাদের তো অ্যাপেই ক্লাসটা থাকবে, অবশ্যই দেখে নিতে পারবা রেকর্ডেডটা। বাট যারা আমাদের ফ্রি কমিউনিটি থেকে জয়েন করেছো তাদের আসলে লাইভটাই দেখে নিতে হবে আনফরচুনেটলি। ওকে, সো যেটা বলছিলাম যে এটা তো করবোই না, এটা আরো দূরে থাক। সো আই ওয়ন্ট বাই দিস ড্রেস, লেট অ্যালোন ট্রাই দিস। আমি এটা কিনবোই না, মানে কিনবো না, ট্রাই করা তো আরো দূরে থাক, বাট এটা পরে দেখা তো আরো দূরে থাক। সো কোনো কিছু চিন্তা করা যায় না বা ভাবা যায় না, এরূপ অর্থ প্রকাশ করতে let alone ব্যবহার করতে হয়। নেগেটিভ স্টেটমেন্টের পরে let alone বসে, একটা নেগেটিভ স্টেটমেন্টের পরে। তোমরা কি খেয়াল করেছো আমি যতগুলো এক্সাম্পল দিয়েছি প্রত্যেকটা যে একটা নেগেটিভ স্টেটমেন্ট ছিল? আমি কি বললাম? I won't buy this dress, আমি এই ড্রেসটা কিনবো না। বা the student did not complete his homework, সে তার হোমওয়ার্কটি কমপ্লিট করে নাই, did not complete, তার মানে কি এটাও নেগেটিভ। সো let alone এর আগে সব সময় নেগেটিভ হবে। ওকে, নেগেটিভ স্টেটমেন্টের পরে let alone বসে, এটা লিখে রাখো কোথাও যে নেগেটিভ স্টেটমেন্টের পরেই let alone বসে। অর্থাৎ কি let alone এর আগে পজিটিভ স্টেটমেন্ট বসতে পারবে না। I cannot swim a kilometer, let alone 10 kilometers. এখানে কি বললো? যে আমি 1 কিলোমিটারই সাঁতার পারি না, আবার 10 কিলোমিটার। সো 1 কিলোমিটার যে না পারে তার জন্য তো 10 কিলোমিটার ইজ ইম্পসিবল, রাইট? সো মূলত শুরুর দিকে আমরা যেটা দেই সেটা হচ্ছে মানে ধরো যেটা করা সম্ভব না, ঠিক আছে, তুমি এটা করতে পারবে না, আর এটা না করতে পারলে পরেরটা তো আরো করতে পারবে না, এই অর্থে আসলে এই let alone এর স্ট্রাকচারটা ইউজ করা হয়। The old farmer cannot visit a small town, let alone a big city. So যেই বয়স্ক কৃষকটা আছে সে একটা স্মল টাউনেই ভিজিট করতে পারে না, একটা বড় শহর তো দূরে থাক, এরকম ব্যাপারটা। যে কেউ যদি স্মল টাউনে ভিজিট না করতে পারে সে বড় শহরে কিভাবে যাবে? ওকে, সো আশা করি let alone এর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা ডিসকাস করব হোয়াট ইফ নিয়ে। তার আগে আমি আবার একটু একটা রিমাইন্ডার দিয়ে দিয়েছি, আজকের ক্লাসে কিন্তু আমাদের একটা রুল অফ থাম্ব ছিল, যেটা হচ্ছে যে তোমাদের আজকের ক্লাসে তোমাদেরকে আমি জাস্ট একটু দেখাই, ঠিক আছে? ওয়েট, লেট মি জাস্ট শো ইউ গাইস ফর ওয়ান্স। আই হোপ আমি পুরোটা চেঞ্জ না করে দেই। ও আচ্ছা, হ্যাঁ তোমাদেরকে আমি একটু দেখাই, ঠিক আছে? আজকে আমরা মাত্র আসি হচ্ছে স্লাইড নাম্বার 20-তে। আমাদের আজকে কয়টা স্লাইড জানো তোমরা? দেখতে চাও? লাস্ট পর্যন্ত 180টা স্লাইড আছে, ঠিক আছে, প্র্যাকটিস এন্ড এভরিথিং মিলায়, আর ক্লাস শেষ করানোর জন্য অলমোস্ট 80টা স্লাইড, ঠিক আছে? সো বুঝতেই পারতেছো আজকের ক্লাসের কন্টেন্ট একটু বেশি, কিন্তু কন্টেন্টটা ইজি, ঠিক আছে? কন্টেন্টটা কঠিন কিছু না, কন্টেন্টটা প্রিটি ইজি, এন্ড আমরাও কিন্তু শেষ করতে পারবো। সো জাস্ট একটা আইডিয়া দিলাম, যারা বলছো ও আর একটু স্লো গেলে ভালো হয়, আর একটু, কারণ আমি জানি এরকম অনেক স্টুডেন্ট আছো যারা ঠিক মতো ফলো করছো, শুরু থেকে এখন পর্যন্ত কোনো কিছু মিস করো নাই, একদম নোট নিচ্ছ সুন্দর করে, আমি জানি। বাট তো যারা পারছো না তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করছি, যেহেতু আজকের টপিকটা আমাদের একটা মানে হলিস্টিক টপিক, অনেক ওয়ার্ড আছে, আমরা তো কোনো ওয়ার্ডকে বাদ দিতে পারবো না। অবশ্যই আমরা ট্রাই করি ক্লাস নেওয়ার আগে যেন সময়ের মতো শেষ হয়, সেটাও মাথায় রাখার। বাট এই টপিকে কোনো ওয়ার্ডকে তো বাদ দেওয়াটা একদমই প্রায়োরিটি হওয়া উচিত না, কারণ প্রত্যেকটা ওয়ার্ডই চলে আসতে পারে, আমরা জানি না কোনটা কখন আসবে। সো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ট্রাই করতে হবে ক্যাচ আপ করার জন্য।
না, ক্লাস 10টায় শেষ হবে না, আমি তোমাদেরকে 9:30টার মধ্যেই ছেড়ে দিব। আপু সুন্দর করে ট্রাই করবো অ্যাটলিস্ট টপিকটা শেষ করানো এবং কিছু প্র্যাকটিসও তোমাদের সাথে করার। ওকে, সো এগেন তোমাদের ফোকাস লাগবে আমার অনেক বেশি, তোমাদের সাপোর্ট লাগবে যেন তোমরা কোঅপারেট করো ক্লাসটা শেষ করার জন্য টাইমলি। আচ্ছা, এখন আসি হোয়াট ইফে। কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে হোয়াট ইফ ব্যবহৃত হয়। হোয়াট ইফ, আমি বললাম হোয়াট ইফ উই ক্যান ফিনিশ টুডেস ক্লাস ইন টাইম, কি হবে যদি আমরা আজকের ক্লাসটা টাইমলি শেষ না করতে পারি। বা হোয়াট ইফ দিয়ে আমি বলি হোয়াট ইফ ইট রেইনস টুডে, কি হবে যদি আজকে বৃষ্টি হয়। সো কিছু একটা তুমি জানো না হবে কিনা, বাট এটা হওয়ার যে আশঙ্কাটা সেটা প্রকাশ করার জন্য আমরা হোয়াট ইফ ব্যবহার করে থাকি। সো আই ডোন্ট লাইক টু ট্রাভেল বাই দিস ওল্ড কার, আমি পুরান গাড়িতে চড়তে পছন্দ করি না। হোয়াট ইফ ইট ডিস্টার্বস অন দ্য ওয়ে, কি হবে যদি এটা রাস্তায় খারাপ হয়ে যায়। তুমি কিন্তু একটা ভয় প্রকাশ করছো, যে রাস্তায় খারাপ হয়ে যাওয়ার ভয়টা প্রকাশ করছো। ওকে, মিম আফরোজ বলছে আপু আমি বলছি আরো তাড়াতাড়ি করতে। না, এর থেকে তাড়াতাড়ি করলে আমাকে কিছু স্টুডেন্ট পিটানো শুরু করবে, আমি জানি। আর আমাকে অনেকে বলে, আমি যেহেতু ছোটবেলা থেকে আসলে ইংলিশ ভার্সনে পড়া অভ্যস্ত, আমি ইংলিশ একটু ফাস্ট বলি, অ্যান্ড ইটস জাস্ট ইন মাই হ্যাবিট। আমার ভার্সিটিতেও আমি যেই পড়াশোনা করছি সেটা তো আমার অনেক প্রেজেন্টেশন দেওয়া লাগে, অনেক কেস স্টাডি করা লাগে, অনেক কিছু করা লাগে, সেটার জন্য আমার ইংলিশ কথা বলাটা একটু ফাস্ট। সো অনেকেই স্বাভাবিকভাবে এটা ক্যাচ করতে একটু ডিফিকাল্ট হয়, অ্যান্ড আমিও ট্রাই করি এটা যতটুকু স্লো করা সম্ভব করতে। বাট ইয়া, আজকের ক্লাসটা প্রবলেম হচ্ছে কন্টেন্ট বেশি, সো আমাদের কন্টেন্ট আগে শেষ করতে হবে। কোনো বিষয়ে কারো মতামত জানার জন্য হোয়াট ইফ ব্যবহৃত হয়। কারো মতামত জানতেও কিন্তু আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি। সো আমরা অলরেডি দুইটা ইউজ কিন্তু শিখে ফেলেছি, একটা হচ্ছে কোনো আশঙ্কা প্রকাশ করতে আমরা হোয়াট ইফ ব্যবহার করি, আরেকটা হচ্ছে আমরা হোয়াট ইফ ব্যবহার করি মতামত জানার জন্য। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ ইনভাইটেড অল অফ আওয়ার ক্লোজ রিলেটিভস ইন দ্য পার্টি, হোয়াট ইফ আই ইনভাইট রফিক। তুমি সবাইকে ইনভাইট করেছো, আমি রফিককে ইনভাইট করলে কি হবে, তুমি মতামত জানতে চাচ্ছ। বা আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম what if you guys what if I take the entire class in English, কি কেমন হবে যদি আমি সম্পূর্ণ ক্লাসটা ইংরেজিতে নেই। সো এটা কি আমি তোমাদের মতামত জানার জন্য বলেছি, তোমরা মতামত দিতে পারো। অনেস্টলি এই কোয়েশ্চেনটার মতামত তোমরা দিতে পারো যে what if I take the entire class in English, আমি কোনো বাংলা কথা বলবো না, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ইংলিশ ক্লাস, মানে ইংলিশে কথা বলে ক্লাসটা নিব, কেমন হবে তাহলে। আচ্ছা, অফকোর্স হি ইজ ইয়োর ক্লোজ ফ্রেন্ড, এটা অ্যান্সারে আমরা বলতে পারি। কোন একটি ঘটনা ঘটলে তার পরিণাম কি হতে পারে সেটাতেও কিন্তু হোয়াট ইফ ব্যবহার করা যায়। সো আমরা ফার্স্টে শিখলাম কোনো ভয় বা আশঙ্কা দেখানোর জন্য, সেকেন্ডলি মতামত প্রকাশের জন্য, থার্ডলি কোনো একটা ঘটনা ঘটে ফেললে তার পরিণাম কি হতে পারে বা তার ইম্প্যাক্ট কি হতে পারে সেটার জন্য কিন্তু আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি। I was supposed to go by the bus that made an accident last night. আমার এমন একটা বাসে যাওয়ার কথা ছিল যেটা কিনা গতকালকে অ্যাক্সিডেন্ট হয়। What if I had been in the bus? কি হতো যদি আমি বাসটায় থাকতাম। তো এখানে কি তুমি ইম্প্যাক্টটা চিন্তা করছো বা পরিণামটা চিন্তা করছো যে কি হতো যদি আমি এখানে থাকতাম। বা what if I were present in some other country, বা what if I was born in some other country, কি হতো যদি আমার অন্য একটা দেশে জন্ম হতো। ওকে, হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষই বলছে একদমই ভালো হবে না, এন্ড ইটস টোটালি আন্ডারস্ট্যান্ডেবল। ডোন্ট ওয়ারি আপু, তোমাদের ক্লাস ফুল ইংলিশে নিব না, বাংলা ইংলিশ মিক্স করে নিব। ডোন্ট ওয়ারি, তোমাদের টেনশন করতে হবে না। আচ্ছা আচ্ছা, এখন নেক্সট হচ্ছে হোয়াটস লাইক বা হোয়াট ডাজ লুক লাইক। এরকম যখন থাকবে, এরকম হোয়াটস লাইক বা হোয়াট ডাজ লুক লাইক এরকম ফর্মে যখন থাকবে, তখন আমরা কিভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করব। কারো আচরণ, স্বাস্থ্য, মনের অবস্থা, কোনো অদ্ভুত বা কাল্পনিক কিছু দেখাতে, কেমন ইত্যাদি সম্বন্ধে জানার জন্য হোয়াটস লাইক বা হোয়াট ডাজ ইট লুক লাইক ব্যবহার করা হয়। সো আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি হোয়াট ডাজ ইউর স্কুল লুক লাইক, তোমার স্কুলটা দেখতে কেমন। এখানে কি আমি তোমার স্কুলের অবস্থাটা জানতে চাচ্ছি, তোমার স্কুল দেখতে কেমন, এটার সিচুয়েশন কেমন। বা আমি তোমাকে বলতে পারি হোয়াট ইজ ইউর মাইন্ড লাইক বা হোয়াট ইজ ইউর ডে লাইক, তোমার দিনটা কেমন যাচ্ছে। তো এখানে কি আমি তোমার মনের অবস্থা জিজ্ঞেস করছি। সো হোয়াটস লাইক বা হোয়াট ডাজ লুক লাইকে আমি আসলে কোনো কিছু দেখতে চাচ্ছি বা কোনো কিছু জানতে চাচ্ছি তোমার অবস্থা সম্পর্কে, কোনো আচরণ সম্পর্কে বা কাল্পনিক কিছু সম্পর্কে। কাল্পনিক কিছু একটা এক্সাম্পল নেই, ধরো হোয়াট ডাজ ইট লুক লাইক টু ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে উঠতে কেমন লাগে। সো আকাশে তো আসলে কেউ আমরা উড়ি নাই পার্সোনালি, সো আমরা আসলে ডিসক্রাইবই করতে পারবো যে মেবি অনেক ভালো লাগে, মেবি অনেক শান্তি লাগে, বা মেবি অনেক ভয় লাগে, এরকম আমরা কল্পনায় প্রেডিক্ট করতে পারবো। ফর এক্সাম্পল,
হোয়াট ডাজ আ ঘোস্ট লুক লাইক? আচ্ছা, ভূত দেখতে কেমন? আমরা কি কেউ আজীবন ভূত দেখছি? তোমরা কেউ দেখে থাকলে বলতে পারো যে ভূত কি কেউ আজীবন দেখছো কিনা। বাট না দেখে থাকলে আমরা তো আসলে কল্পনাই বলবো, মনে হয় দেখতে অনেক ভয়ঙ্কর বা দেখতে অনেক আগলি এরকম। সরি ডিয়ার, আই নেভার সিন আ গোস্ট। আমি একটা, তোমরা কিন্তু এটাও বলবো না আমি দেখি নাই ভূত। আমার মনে হয় কেউই দেখে নাই, বাট আমি জানি তোমাদের কারো না কারো জীবনে একটা ভূতের গল্প শোনা হয়েছে যেটা কিনা অনেক কনভিন্সিং মনে হয়েছে, ট্রু মনে হয়েছে। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ভূত এক্সিস্ট করে না, ভূত বলে কিছু নাই। জিন থাকতে পারে, জিন আছে, অবশ্যই আছে, কারণ জিনের কথা আমাদের হাদিসও মেনশন করা। সো জিন অবশ্যই আছে, বাট ভূত ডেফিনেটলি নাই। মানে ভূত এক্সিস্টেন্সটাই আসলে পুরা ওয়াশ একটা জিনিস। বাট হ্যাঁ, অনেকেই লাইফে এরকম অনেক কিছু ফেস করেছে, ভূতের গল্প বা ভূতের ইনসিডেন্ট, যেটা শুনে তার হয়তো ডিফারেন্ট একটা ওপিনিয়ন থাকতে পারে। আচ্ছা, হোয়াট ওয়াজ ইউর এক্সাম লাইক? তোমার পরীক্ষাটা কেমন ছিল? তুমি হয়তো এক্সাম এক্সপ্লেইন করবা যে আমার পরীক্ষাটা ভালো ছিল, মাঝে মাঝে আবার একটু কঠিন লেগেছে কোয়েশ্চেন, টিচারটা বেশি প্যারা দিচ্ছে, রুমটা অনেক গরম ছিল, বেঞ্চটা অনেক উঁচু ছিল, ইত্যাদি তুমি এক্সপ্লেইন করতে পারবা। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ, এটাও কিন্তু ওয়ান অফ দ্য কমন ওয়ার্ড বা ফ্রেজ যেটা আসে কোন একটা ঘটনা ঘটার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটা বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়। সো অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্ট স্টুড আপ। সো সাথে সাথে, ঠিক আছে, মানে ধরো আমি বললাম অ্যাজ সুন অ্যাজ আই কেম টু টেক দ্য ক্লাস দ্য স্টুডেন্টস অলসো জয়েন্ট। আমি আসার সাথে সাথেই স্টুডেন্টরা জয়েন করা শুরু করে, বা তোমরা আসার সাথে সাথেই আমি চলে আসি। সো এটা মানে কি তৎক্ষণাৎ হচ্ছে, সেরকম তৎক্ষণাৎ ইফেক্ট বোঝাতে আসলে আমরা as soon as টা ব্যবহার করে থাকি। As soon as is used to indicate something that happens immediately. Okay? As soon as the teacher entered the classroom, the students stood up. No sooner had than, scarcely had when, hardly had when. এই ফ্রেজগুলো তো আমরা ছোটবেলা থেকে পড়তেছি, তাও মনে হয় অনেকের কাছে অনেক হার্ড লাগে, কনফিউজিং লাগে। কোনো সমস্যা নেই, জাস্ট ফলো মাই ওয়ার্ডস, আমি সিম্পলিফাই করে দিচ্ছি। নো সুনার হ্যাড এর পর আসলে দেন ব্যবহার করা হয়। এটা পুরাটা কিন্তু একটা ফ্রেজ, মাঝখানে কিছু জিনিস থাকবে, মাঝখানে কিছু ওয়ার্ড থাকবে, বাট নো সুনার হ্যাড পুরাটার পর দেন ব্যবহার করা হবে। স্কার্সলি হ্যাড এর পর ওয়েন ব্যবহার করা হয়, এটাও কিন্তু পুরাটা একটা ফ্রেজ। স্কার্সলি হ্যাড এর পর কিছু ইনফরমেশন থাকবে, তারপর ওয়েন ব্যবহার হবে। অথবা হার্ডলি হ্যাড ওয়েন, এটার পরও এখানে হার্ডলি হ্যাড এর সাথে ওয়েন হবে। ফার্স্ট স্টেপ, কোনটার সাথে কি হবে এটা মনে রাখতে হবে। নো সুনারের সাথে দেন, স্কার্সলির সাথে ওয়েন, হার্ডলির সাথে ওয়েন, এই জিনিসটা ফার্স্টে মনে রাখতে হবে। এই জাতীয় স্ট্রাকচার দ্বারা যেতে না যেতে, খেতে না খেতে এটা বোঝায়, ঠিক আছে। পৌঁছাইতে না পৌঁছাইতে, মানে নো সুনার হ্যাড দ্য পুলিশ কেম দেন দ্য থিফ র্যান অ্যাওয়ে, মানে কি যে পুলিশ আসার সাথে সাথেই চোরটা চলে গেল, বা পুলিশ আসতে না আসতেই চোরটা চলে গেল। মানে এখানেও কিন্তু টাইমের একটা ইফেক্ট আছে, যে সাইমালটেনিয়াসলি হচ্ছে দুইটা কাজ, তাই না, একদম পাশাপাশি হচ্ছে, তাই না। Ghost only possible in bhoot.com. Ma'am, can I get a PDF of these? আমরা আসলে পিডিএফ আমাদের অ্যাপে, তোমাদের লেকচার শিটে বা অ্যাপে এই টপিক নিয়ে যদি কিছু থাকে তাহলে থাকতে পারে, বিকজ ক্লাসগুলো আমি আসলে অ্যাপে আপলোড করি না। বাট আই গেস তোমাদের রেকর্ডেড লেকচার তোমরা পাবা, পিডিএফটা পাবা কিনা এটা আমি আসলে শিওর না। সো ইন দ্যাট কেস তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, পৌঁছাইতে না পৌঁছাইতে ইত্যাদি অর্থে প্রকাশ পায়। উপরের স্ট্রাকচার গুলির ওয়েন ও দেনের পূর্ব পর্যন্ত পাস্ট পারফেক্ট টেন্স, আর ওয়েন ও দেনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আগে বলো আমরা কি জানি কিনা পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা, পাস্ট পারফেক্ট টেন্স কোনটা? না জানলে আপু বলে দিচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার অথবা V2 বসবে। V2 মানে কি পাস্ট টেন্সের ভার্বটা বসবে, তারপর অবজেক্ট বসবে। মানে মূলত ফর্মটা ওয়াজ, ওয়্যার অথবা V2 থাকবে। আর যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে সাবজেক্ট বসবে, তারপর হ্যাড বসবে, তারপর V3 বসবে, অর্থাৎ পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। সো আই গেস তোমরা ডেফিনেটলি পাস্ট পারফেক্ট কোনটা, পাস্ট ইনডিফিনিট কোনটা এটা চিনবা। কি মনে রাখতে হবে যে ওয়েন আর দেনের আগ পর্যন্ত পাস্ট পারফেক্ট বসাবো, আর ওয়েন আর দেনের পরে আমরা পাস্ট ইনডিফিনিট বসাবো। এটা আরেকটা মনে রাখার ওয়ে হচ্ছে, যেটা আগে হয়, যেই অ্যাকশনটা আগে হয় সেখানে আমরা পাস্ট পারফেক্ট দিব, যে অ্যাকশনটা পরে হয় সেখানে আমরা পাস্ট ইনডিফিনিট দিব।
ফর এক্সাম্পল যদি আমরা বলি পুলিশ আসার আগে চোরটি চলে গিয়েছে, তার মানে মানে কোন কাজটা আগে হয়েছে, চোর আগে চলে গেছে। তো চোরের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট দিব, যেই কাজটা আগে হচ্ছে সেখানে পাস্ট পারফেক্ট দিব, যে কাজটা পরে হচ্ছে সেখানে পাস্ট ইনডিফিনিট দিব। সো আমি একটু লিখে দিই, আর্লিয়ার পাস্টে আমরা পাস্ট ইনডিফিনিট দিব, সরি পাস্ট পারফেক্ট দিব, আর রিসেন্ট পাস্টে মানে যে কাজটা পরে হয়েছে সেটাতে আমরা পাস্ট ইনডিফিনিট দিব। ওকে, সো আর্লিয়ার পাস্ট যেটা আগে হয়েছে পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছে বা পাস্ট দুইটাই তো পাস্টে হয়েছে, বাট যে কাজটা পাস্টেও পরে হয়েছে সেটাতে আমরা পাস্ট ইনডিফিনিট দিব। ওকে, মায়েশা জিজ্ঞেস করছে ক্যান আই গেট ইউর ট্যালেন্ট মিস? না মায়েশা, আমার মনে হয় তুমি আমার থেকে আরো অনেক বেশি ট্যালেন্টেড এখন এবং পরেও আরো বেশি ট্যালেন্টেড হতে পারবা। আমার মতো হতে হবে না, আমার থেকে আরো অনেক ভালো হতে পারবা। ওকে, ইউ গাইজ নিড টু টেক ইন্সপিরেশন ফ্রম আস। আমরা তোমাদের ইন্সপিরেশন হতে পারি, বাট আমাদের থেকে আরো ভালো হওয়ার আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্বপ্ন থাকতে হবে। বিকজ আমরা মানে অফকোর্স ইন্সপিরেশন এক এক ভাবে কাজ করে এক একজনের জন্য, বাট আমার মনে হয় তোমাদের সবার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে যে তোমরা আসলে আরো অনেক ভালো করতে পারবে। ওকে ওকে, এখনো দেখি গোস্টের আলাপ চলতেছে। সাফানা ইসলাম বলছে নাথিং ক্যান বি ওয়ার্স দ্যান গোস্ট। আমি গোস্ট পড়াইছি সেই 10 মিনিট আগে, তোমরা এখনো কেন গোস্ট নিয়ে গল্প করতেছো? তোমাদের উচিত যদি রিয়েল লাইফে গোস্ট থাকতো তোমাদের সবার বাসায় একটা একটা করে গোস্ট পাঠাইতাম আমি। বাট হ্যাঁ, সো अगेन নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড, ওয়েন, হার্ডলি হ্যাড এর পর ওয়েন। সো এই বিনিংটা তো বললামই, আর কোনটার সাথে কি বসবে আবার বলে দিচ্ছি। ওয়েন ও দেন এটার পূর্বে আসলে পাস্ট পারফেক্ট বসবে, ওয়েন অর দেন এর পরের অংশে পাস্ট ইনডিফিনিট বসবে। গ্রেট, তারপর দেখো নো সুনার হ্যাড আই গন আউট, নো সুনার হ্যাড আই গন আউট এরকম থাকলে আমরা সেন্টেন্সটা, এগুলা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে আসে। ঠিক আছে, এটা মূলত একটা কমপ্লিটিং সেন্টেন্সের এক্সাম্পল। তোমরা অনেকেই শুরুতে জিজ্ঞেস করছিল না আপু কিভাবে আসবে এগুলা কোয়েশ্চেনে, এই যে এভাবেও কিন্তু আসে। ওয়ার্ড চয়েস তো থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজে তো আসেই, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সও কিন্তু এগুলো অনেক কাজে লাগে। No sooner had I gone out then he came. So যেহেতু আমরা বলেছি কি then এর আগ পর্যন্ত আমরা past perfect ফর্মে দিব, এর জন্য had I gone দিয়েছি, V3 আর had, আর পরবর্তীতে then এর পরে past indefinite দিব। So then he came. আচ্ছা, scarcely had we reached the station when the train left. So had তো অলরেডি আছে, scarcely সাথেই তো অলরেডি had আছে। So when এর আগ পর্যন্ত পুরোটা হয়ে যাবে past perfect, আর when এর পরবর্তী অংশে হয়ে যাবে past indefinite। ওকে, গ্রেট। আপু এগুলো কি কোর্সের ক্লাসে পড়বে না? 100 বার পড়াবো, তোমাদের যতদিন না ক্লিয়ার হবে পড়াইতেই থাকবো, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার না হয়ে কোনো উপায় নেই। কিন্তু আজকে যদি তুমি শিখে ফেলতে পারো তাহলে তো আর পরের ক্লাসে তোমার ওয়েট করতে হবে না পরের ক্লাসটার জন্য। এন্ড তোমাদের যেহেতু অনেকের পরীক্ষা শুরু হয়ে যাবে, অনেকের বিভিন্ন পরীক্ষা আগে থেকে স্কুলে দিয়ে থাকতে হয়, সো আমরা চাই যে শুরু থেকেই তোমরা একদম প্রিপেয়ার্ড থাকো। ওকে, ডেফিনেটলি আমাদের পেইড গ্রুপের ক্লাসে তো আমরা আরো ক্লাস নিবো এগুলোর উপর, কোনো অসুবিধা নেই। বাট এটা একটা ডেমো ক্লাস, যেটা দেখে তোমার অ্যাকচুয়ালি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত এই টপিকটা নিয়ে। ওকে, নিড তো আমরা সবাই জানি, নিড মানে তো প্রয়োজন, নিডের তো আর কোনো মিনিং হতে পারে না। কিন্তু নিডও কিন্তু একটা ওয়ার্ড আর ফ্রেজেস এর ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেনসে এসে থাকে। নিড প্রিন্সিপাল অক্সিলারি উভয় ভার্ব রূপে ব্যবহার হয়। নিড কিন্তু একটা অক্সিলারি ভার্ব আবার একটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। নিড যখন অক্সিলারি ভার্ব রূপে ব্যবহৃত হয় তখন তাকে সেমি মডাল বলে। সেমি মডাল মানে কি? অর্ধেক মডাল, মানে আসলে পুরাপুরি মডেল হিসেবে কাজ করে না, ও একাও বসতে পারে, মানে ওর নিজস্ব একটা অর্থও আছে। মডেল মানে কি? মানে ওই ভার্বটার আসলে নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু আরেকটা ওয়ার্ডের সাথে বসে ওটাকে সাহায্য করে। সেমি মডেল মানে হচ্ছে ওর একটু অর্থ আছে এবং আরেকটা ভার্বকেও সাহায্য করে। সো জিনিসটা অনেকটা এরকম। সো নিড যখন মডেল হিসেবে ব্যবহৃত হয় তখন তার নেগেটিভ অর্থ প্রকাশ করে, এর অর্থ দাঁড়ায় প্রয়োজন নেই। সো একটু শকিং না ব্যাপারটা? নিড মানে আমরা জানি প্রয়োজন, বাট এখন আবার জানতেছি যে নিড হচ্ছে প্রয়োজন নেই। এটা কখন? যখন কিনা নিড মডেল হিসেবে ব্যবহৃত হয় বা অক্সিলারি ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয়। সো নিড যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন নিডের অর্থ হয়ে যাবে প্রয়োজন নেই। মডেল হিসেবে নিড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়, এক্ষেত্রে নিডের পর ইনফিনিটিভ টুটা উজ্জ্ব থাকে। ইনফিনিটিভ টুটা আমরা
দিয়ে থাকি না, বাট এখানে আসলে একটা টু হিডেন থাকে, ঠিক আছে, সাইলেন্ট থাকে। উজ্জ্ব থাকা মানে কি? সাইলেন্ট থাকা, মানে এটা আমরা আসলে সেন্টেন্সে লিখে থাকি না, বাট টুটা আসলে থাকে। আচ্ছা, এক্সাম্পল দেখে আসো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার সময় সিঙ্গুলার নাম্বার ও থার্ড পারসনের নিড এর সাথে এস যোগ হয় না। মোডাল নিড করা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর সময় নেগেটিভ হয়। আমরা এটা আরেকটু এলাবোরেটলি বুঝাই, যেহেতু এখানে মনে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন দিয়েছে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ যেটা আমরা জানি V1 দিয়ে হয় বা am is are দিয়ে হয়, সেখানে যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন সিঙ্গুলার নাম্বার ও থার্ড পারসনে নিডের সাথে এস যোগ করার প্রয়োজন হয় না। আমরা কি জানি? ভার্বে সবসময় সিঙ্গুলার ভার্বে এস যুক্ত হয়, অর্থাৎ ভার্বের সাথে এস এবং ইএস যুক্ত করে আমরা সেটাকে সিঙ্গুলার করি, তাই না? সো ভার্বের সাথে এস আর ইএস যুক্ত করে যেহেতু সিঙ্গুলার করি, মোডাল নিড দ্বারা গঠিত যখন এখানে যখন ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকবে বা সিঙ্গুলার থাকবে, তখন সেখানে এস দেওয়ার কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা মোডাল হিসেবে নিডস ব্যবহার করব না, আমরা শুধু নিডই ব্যবহার করব, এস ইএস যুক্ত করার কোনো প্রয়োজন নেই। মোডাল নিড দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর সবসময় নেগেটিভ হয়, এবং এটার অ্যান্সারটা কিন্তু মিনিংটা সবসময় আবার বলে দিচ্ছি নেগেটিভ হয়। হি নিড নট ডু ইট, তার সেটা করার প্রয়োজন নেই। নিড মানে কি বললাম? প্রয়োজন নেই, তাই না? নিড মানেই হচ্ছে নিডের ব্যবহার হবে হচ্ছে মোডাল হিসেবে প্রয়োজন নেই বোঝাতে। হি নিড নট ডু ইট, তার এটা করার প্রয়োজন নেই। নিড হি ডু ইট, নিড হি ডু ইট কিন্তু একটা অ্যাবসলিউটলি পারফেক্ট সেন্টেন্স। এখানে কিন্তু একটা প্রশ্ন করা হচ্ছে। তোমরা অনেকেই ভাবতে পারো এটা কি আবার সেন্টেন্স হলো নাকি? আমরা তো সবসময় প্রশ্ন করি am is are দিয়ে বা WH কোয়েশ্চেন দিয়ে, বাট এটা কিন্তু am is are এর মতোই একটা অক্সিলারি ভার্ব। সেখানে কিন্তু নিড একটা অক্সিলারি ভার্ব হিসেবে প্রশ্নটা করছে যে নিড হি ডু ইট, তার কি এটা করার প্রয়োজন আছে? নো, হি নিডেন্ট। এবং এটাও কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট, নিডেন্ট। নিডেন্ট হচ্ছে নিড নট এর কন্ট্রাক্টেড ফর্ম, ঠিক আছে? নিড নট কে আমি যদি ছোট করে লিখি তাহলে আমি নিডেন্ট পাবো। সো নিড নট এর শর্ট ফর্ম হচ্ছে নিডেন্ট, এবং নিড কিন্তু একটা অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে, আবার একটা প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে। যদিও আজকের ক্লাসটা প্রিন্সিপাল ভার্ব নিয়ে না, তোমাদের যদি ভার্ব নিয়ে কনফিউশন থাকে আমাদের ভার্বের ক্লাসে আমরা আস্তে আস্তে এই টপিকগুলো সব ক্লিয়ার করে ফেলবো। কিন্তু মাথায় রাখতে হবে যে প্রিন্সিপাল যখন ইউজ হবে বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে যখন ইউজ হবে তখন নিড অর্থ প্রয়োজন, আর নিড যখন অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হবে তখন সেটার অর্থ হচ্ছে প্রয়োজন নেই। ওকে, গ্রেট। অতীতে কোনো কাজ করা দরকার ছিল না ধারণা প্রকাশ করতে নিড নট হ্যাভ ভার্ব এর পাস্ট পার্টিসিপাল ব্যবহৃত হবে। অর্থাৎ পাস্টে, এটাও কাইন্ড অফ একটু আনরিয়াল পাস্টে বুঝায়। সো আমি আনরিয়াল পাস্টে লিখে দিচ্ছি এখানে। মনে আছে আমরা একটু আগে আনরিয়াল পাস্ট ডিসকাস করলাম? অতীতে কোনো কাজ করার দরকার ছিল না এই ধারণাটা প্রকাশ করতে নিড নট হ্যাভ এর পর একটা ভার্ব দিতে হয়, এবং ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হয়? পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ V3 ফর্ম ইউজ করতে হয়। ওকে, সো V3 ফর্ম ইউজ করে আমরা অতীতে আনরিয়াল পাস্ট এইটার আইডিয়া দেওয়ার জন্য আমরা নিডের সাথে নিডের পর একটা V3 ফর্ম ইউজ করব। ইউ নিড নট হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল না। তার মানে কি? তুমি গিয়েছিলা এবং এখন তোমাকে বলা হচ্ছে প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না। সো ইউ নিড নট হ্যাভ গন দেয়ার। সো নিড নট এর পর তুমি হ্যাভ প্লাস V3 দিচ্ছ। So you need not have gone there, তোমার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল না। প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিড, রিকোয়ার, ওয়ান্ট অর্থে ব্যবহার হয় ইহা যে কোনো। সো ফার্স্ট অফ অল আমরা এতক্ষণ কি শিখছিলাম? আমি তোমাদেরকে আবার একটু ক্যাচ আপ করাই, যেহেতু নিডেরটা একটু বড় ছিল। নিডেরটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারি অক্সিলারি ভার্ব হিসেবে কিভাবে ইউজ হয়। আবার বলে দিচ্ছি, অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু নিডের অর্থ হচ্ছে প্রয়োজন নেই, এই অর্থ বোঝাতে আমরা নিড ইউজ করে থাকি, এবং নিডকে কিন্তু আমরা একটা অক্সিলারি ভার্বের মতোই নেগেটিভ করে থাকি, ওভাবেই ট্রিট করে থাকি। এবং আনরিয়াল পাস্টের ক্ষেত্রেও কিন্তু নিড ব্যবহার করা হয়। যখন আমরা প্রিন্সিপাল ভার্ব বোঝাবো সেই ক্ষেত্রে কিন্তু নিডের কথা হচ্ছে প্রয়োজন আছে বা চাওয়া অর্থে বোঝানো হয়েছে, কোনো কিছু চাচ্ছ তুমি, তোমার লাগবে, এই অর্থে বোঝানো হচ্ছে। সো রিকোয়ার, ওয়ান্ট, যেটা আমরা নিডের যে ডিকশনারি মিনিং যেটা আছে প্রিন্সিপাল ভার্বে কিন্তু সেটা সেভাবে ইউজ হয়ে থাকে। আর অক্সিলারি ভার্বের কাজ যেটা, তখন তো নিড অক্সিলারি ভার্বের মতোই কাজ করবে। অক্সিলারি ভার্বের কাজ যেমন হচ্ছে অন্য ওয়ার্ডের সাথে বসে সাহায্য করে হেল্প করা ওই ভার্বটাকে, নিড তখন সেভাবে অন্য একটা ভার্বের সাথে বসে
কাজ করে, কিন্তু প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে নিড কারোর সাথে বসার কোনো প্রয়োজন নেই। ওকে, অর্থে ব্যবহৃত হয়। ইহা যে কোনো টেন্সে ব্যবহৃত হয়, প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে নিডের সাথে এস যোগ করতে হবে। এখানে যেহেতু এখানে প্রিন্সিপাল ভার্বের কিন্তু নিডস ঠিক আছে, বাট অক্সিলারি ভার্বে কিন্তু নিডস ঠিক নেই। নিডস যখন কিনা প্রিন্সিপাল ভার্ব বুঝাবে তখন কিন্তু নিডের সাথে এস যোগ করতে হবে, বাট যখন অক্সিলারি ভার্ব বোঝাবে আমরা কিন্তু কোনো অক্সিলারি ভার্বের সাথেই এক্সট্রা কিছু অ্যাড করি না। কখনো দেখছো হ্যাভ এর সাথে এস অ্যাড করতে, এম এর সাথে এস অ্যাড করতে? না, কারণ সেটা অক্সিলারি ভার্ব, ওটা ওই রূপে ইউজ করা হয়। এবং ইনিশিয়েটিভ টুটা, এটা সরি ইনফিনিটিভ টু, সেটাও কিন্তু আর সাইলেন্ট থাকে না, সেটা ইউজ করা হয়। আমরা সাইলেন্ট না থেকে ওটাকে ডিরেক্টলি সেন্টেন্সে ইউজ করি। যেমন এখানে দেখো, হি নিডস টু নো দ্য এক্সাক্ট অ্যামাউন্ট, তার এক্সাক্ট অ্যামাউন্টটা জানা প্রয়োজন। এতক্ষণ কি ব্যবহার হচ্ছিল? প্রয়োজন নেই, এখন ব্যবহার হচ্ছে প্রয়োজন আছে। সো হি নিডস, তিনটা ডিফারেন্স, একটা হচ্ছে মিনিং এর ডিফারেন্স। নিডের ব্যবহারটা ছিল অক্সিলারিতে প্রয়োজন নেই, প্রিন্সিপালে প্রয়োজন আছে। নিডস টু, এখানে এস ব্যবহার হচ্ছে, অক্সিলারিতে কিন্তু এস ব্যবহার হচ্ছিল না, এবং টুটা হচ্ছে অক্সিলারিতে সাইলেন্ট ছিল, এখানে সাইলেন্ট থাকবে না। গ্রেট। নিড প্যাসিভ ইনফিনিটিভে জিরান্ডের সাথেও ব্যবহার করা যায়। কিভাবে? প্যাসিভ ইনফিনিটিভ মানে হচ্ছে প্যাসিভ ফর্মে আমরা ইনফিনিটিভ অ্যাপারেটকে জিরান্ডের সাথে ব্যবহার করতে পারি। মাই শু নিডস টু বি মেন্ডেড, এটাও কিন্তু পসিবল, এবং এখানেও কিন্তু নিডস প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে, অক্সিলারি ভার্ব হিসেবে না। যদি এস এবং এস ব্যবহার করতে দেখো তাহলেই বুঝবো ওখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করা হচ্ছে। মাই শু নিডস মেন্ডিং, সো এই টু বি মেন্ডেডটাকে কিন্তু আমরা মেন্ডিং লিখতে পারি। এই টু বি মেন্ডেডের পরিবর্তে আমি মেন্ডিং নিয়ে আসতে পারি, অর্থাৎ আমি প্যাসিভ ইনফিনিটিভটাকে জিরান্ড করে দিতে পারি চাইলে। সো এটাও কিন্তু নিডের পর আমি করতে পারবো। ওকে, গ্রেট। দেখতে পাচ্ছি এখন অনেকে স্কুল কলেজ নিয়ে আলাপ করছে। তারপর বলছে যে ক্যান আই গেট আ ভিডিও রেকর্ড এন্ড পিডিএফ অফ দিস? আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান। সো তোমার বেস্ট শট হচ্ছে তুমি ক্লাসটা প্রপারলি শেষ করো, এবং যদি একটু ডিস্ট্রাক্টেডও লাগে আবার ট্রাই করো ফোকাসটাকে আনার, কারণ আমরা কিন্তু অনেকগুলো ওয়ার্ড ডিসকাস করছি। ওকে, আচ্ছা। ডেয়ার প্রিন্সিপাল ও অক্সিলারি উভয় রূপেই ব্যবহার হয়। নিডের মতো ডেয়ারও কিন্তু এমন একটা ভার্ব যেটা প্রিন্সিপাল রূপেও ইউজ করা হয়, অক্সিলারি ভার্ব হিসেবেও ইউজ করা হয়। ইয়াসান মোল্লা বলছে আপু আজকে আপনার দুইটা ক্লাস করলাম। হ্যাঁ, আমি একটু আগেও এইচএসসি 27 এর সাথে আরেকটা ক্লাস করেছি, যারা আমার পেইড ব্যাচের গ্রুপের স্টুডেন্ট ছিল তারা জানো। সো অফকোর্স তোমরা চিন্তাই করতে পারছো যে তোমাদের ব্যাচের জন্য আমি আমার সব ফ্রাইডে প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি। আমি তোমাদের জন্যই আজকে সারাদিন 10 মিনিট স্কুলে রয়ে গেছি। আজকে কিন্তু অনেক কলিগই আমার নেই, অনেকেই আজকে ছুটিতে এবং অনেকেই ক্লাস নেই আজকে, বাট জাস্ট ফর এইচএসসি 27 স্টুডেন্টস আই ক্যান্সেলড এভরিথিং, বিকজ তোমাদের ক্লাসটা নেওয়া বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর আমার মজাই লাগছে অনেস্টলি, এত ইন্টারেস্টিং একটা টপিক পড়াতে। আচ্ছা, সো ডেয়ার কিন্তু দুই রকমই হয়, প্রিন্সিপাল ভার্ব হয়, অক্সিলারি ভার্ব হয়। ডেয়ার যখন অক্সিলারি ভার্ব রূপে ব্যবহৃত হয় তখন তাকে সেমি মডেল বলে। সো ডেয়ারটা যখন একটা অক্সিলারি ভার্বের আকারে ব্যবহার হচ্ছে তখন তাকে আমরা সেমি মডেল বলছি। এটা কিন্তু সেম একদম নিডের রুল ডেয়ারের রুলের সাথে অনেক মিলে যাবে, কারণ দুইটার নেচারটা সেম, ওরা অক্সিলারি ভার্ব হয় আবার প্রিন্সিপাল ভার্ব হয়। সেটাকেও আমি সেমি মডেল বলবো, যে এটা নিজস্ব অর্থ আছে, আবার হচ্ছে একটা ওয়ার্ডকে হেল্প করাতেও ব্যবহার হয় যখন কিনা এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। মডেল হিসেবে ডেয়ারের ব্যবহারটা কিরকম একটু জেনে নেই, মডেল বা অক্সিলারি ভার্ব হিসেবে ডেয়ারের ব্যবহারটা কেমন সেটা একটু জেনে নেই। মডেল হিসেবে ডেয়ার কোনো কিছু করার সাহস বা ধৃষ্টতা বোঝায়। তোমরা ট্রুথ এন্ড ডেয়ার কয়জন খেলছো লাইফে একটু বলো তো? ডেয়ার মানে কি? সাহস নিয়ে কিছু একটা করা। ট্রুথ মানে সত্যি কথা বলতে হবে। ডেয়ার মানে একটা উদ্ভট কাজ করতে দিবে তোমার ফ্রেন্ড, ওকে একে একটা থাপ্পড় মেরে আসো, ওকে একটা ঘুষি মেরে আসো, ওর পেজটা ছিঁড়ে ফেলো, এরকম র্যান্ডম একটা কাজ করতে দিবে, এটা তোমার ডেয়ার, তোমাকে নাকি এটা তোমার ডেয়ার শো করে ওই কাজটা করতে হবে, তাই না? ট্রুথ এন্ড ডেয়ার যারা খেলছো ডেফিনেটলি তুমি ডেয়ারের মিনিং জানো। তো ডেয়ার মানে কিন্তু কোনো কিছু সাহস বা ধৃষ্টতা বোঝায়। ইহা শুধু ইন্টারগেটিভ ও নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। দুই জায়গায় ব্যবহার হয়। কোন টাইপের সেন্টেন্সে? নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে। তোমাদের কিন্তু আচ্ছা, তাহসিনা ইসলাম আবার জিজ্ঞেস করেছে সেমি মডেল কি। আমি কিন্তু বলেছি যে মডেল মানে হচ্ছে যেই ভার্ব গুলা অন্য ভার্বের সাথে বসে তাদেরকে হেল্প করে, ওদের নিজস্ব কোনো অর্থ থাকে না কিন্তু অন্য ভার্বের সাথে বসে হেল্প করে। সেমি মডেল মানে হচ্ছে যার নিজস্ব অর্থ একটু থাকে আবার অন্য ভার্বকেও হেল্প করে। যেমন ধর নিডের যেমন নিড কিন্তু আরেকটা ভার্বের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে বসে হেল্প করছে,
কিন্তু ওর প্রয়োজন নেই এই অর্থটাও কিন্তু আছে। ডেয়ার এর ক্ষেত্রেও সেম কাজ, যে তোমাকে সাহস অর্থটাও বোঝানো হবে, আবার অন্য ভার্বের সাথে বসো হেল্প করবা। ওকে, একদম বলছে ডেয়ার নাকি ওকে দিচ্ছে কাউকে প্রপোজ করতে। সো এই ধরনের ডেয়ারও একটু ফানি, বাট না, আমার মনে হয় ট্রুথ এন্ড ডেয়ার নিজস্ব ফ্রেন্ডদের মধ্যে খেললে একটু মজা আছে। মানে একদম তোমাকে যদি ইম্পসিবল কিছু দেয়, অ্যাবসার্ড কিছু দেওয়া উচিত না। ধরো এখন যদি তোমাকে তোমার বাবার বয়সী কাউকে গিয়ে থাপ্পড় মারতে বলে, এটা কি তুমি করবা? এটা তো করা উচিত না। তো আমার মনে হয় ট্রুথ এন্ড ডেয়ারও একটু রিজনেবলি ডেয়ার দেওয়া উচিত। এর জন্য দেখি কি ম্যাক্সিমাম মানুষ ট্রুথ এন্ড ডেয়ারে ডেয়ার নেয় না, কিন্তু আমার মনে হয় ডেয়ার নিলে গেমটা একটু মজা হয়। বাট ডেয়ার কেউ নেয় না, সবাই ট্রুথ নেয়, ট্রুথ বলে, মিথ্যা কথা বলে, ওটা আর ট্রুথও থাকে না। এমন একটা কোয়েশ্চেন করে ওটা তুমি সত্যিও বলতে চাও না, আলটিমেটলি মিথ্যা কথাই বলো। সো গেমটার আর কোনো এসেন্স থাকে না আসলে। বাট হ্যাঁ, যেটা বলছিলাম যে নেগেটিভ আর ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সেম রুল। দেখো, সিঙ্গুলার নাম্বারে থার্ড পারসনের সাথে এস আর ইএস থাকবে না। এটা কি নিডের ক্ষেত্রেও ছিল না? তো নিডেরটা মনে রাখলেই তুমি ডেয়ারটা মনে রাখতে পারতেছো। মডেলটির পরে ইনফিনিটিভ কি সাইলেন্ট থাকবে, টুটা সাইলেন্ট থাকবে, নিডের ক্ষেত্রেও সাইলেন্ট থাকবে, ডেয়ারের ক্ষেত্রেও সাইলেন্ট থাকবে। তুমি যদি নিড ভালো করে বুঝে থাকো, ডেয়ার বুঝতে তোমার 1 মিনিটও লাগবে না। আচ্ছা, হি ডেয়ার নট টু ডু ইট, ডেয়ার্স নয়, তার মানে তার এটা করার সাহস হয়নি। হি ডেয়ার্স নট টু ডু ইট, আমরা কিন্তু ডেয়ার্স দিব না, ভুলেও এস ইএস অক্সিলারি ভার্বে দেওয়া যাবে না। যদি এটা অ্যাকচুয়াল প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে দিতে পারবো, অক্সিলারি ভার্বে দিতে পারবো না। তোমার যদি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের সমস্যা থাকে, তুমি ডেফিনেটলি ভার্বের উপর ক্লাস করবা, কারণ এটা খুব বেসিক একটা জিনিস। ডেয়ার হি ডু ইট, এখানেও কিন্তু ইন্টারগেটিভে ইউজ করা হচ্ছে, ডেয়ার্স ব্যবহার করা যাবে না। ওকে, ডেয়ার দিতে হবে। ক্র্যাশ কে প্রপোজ করো, যে লিখছে এটা সে তো ক্র্যাশ বানানি জানে না, ও লিখছে ক্র্যাশ কে প্রপোজ করো। ক্র্যাশ আবার কি? মানে তোমাদের মন চায়, মানে তোমাদের মানে অনেক কিছু ফানি ফানি কথা বলো, বাট যখন স্পেলিংটা ভুল করো মনে হয় যে আগে কানটা ধরে ইংলিশ পড়তে বসাই, তারপর ইংলিশ স্পেলিং ঠিক করাই, তারপর ডেয়ার দিই। কারণ তোমার এইভাবে ক্র্যাশকে প্রপোজ করলে ক্র্যাশও তো দৌড় দিবে, ও বলবে ওর সাথে থাকবো না, ও ক্র্যাশকে ক্র্যাশ বলে। বাট যাই হোক, আই এম জাস্ট সেইং দিস অ্যাজ আ জোক, ডোন্ট টেক দিস পার্সোনালি। আমি স্পেলিং ভুল করলে স্পেলিং ঠিক করার চেষ্টা করবো আর কি। ওকে, আচ্ছা, আমরা কিন্তু অলমোস্ট 1 আওয়ার ইনটু দ্য ক্লাস, আমাদের ক্লাসটার 30 মিনিটস বাকি। এন্ড আই প্রমিস 30 মিনিটসে তোমাদের 30 মিনিটস আমাকে জাস্ট আপুকে একটু টাইম দাও। তোমাদের জন্য আপু আজকে উইকেন্ডের প্ল্যান স্যাক্রিফাইস করছি। তোমরাও একটু যারা আছো স্পেশালি আমার সাথে শুরু থেকে, প্লিজ থাকো, যেন আমরা সুন্দর মতো ক্লাসটা শেষ করতে পারি এবং প্র্যাকটিস গুলা পর্যন্ত যেন আমি এটলিস্ট দেখাতে পারি। আমরা কিন্তু অলরেডি হাফওয়ে থ্রু দ্য ক্লাস, আমাদের হাফের থেকে বেশি শেষ হয়ে গেছে। ওকে, গ্রেট। অন্য কাজের প্রতি রাগ বা ক্ষোভ প্রকাশ করতে হাউ ডেয়ার ইউ বলা হয়। এটা খুব কমন একটা ডায়লগ না, হাউ ডেয়ার ইউ, মানে হাউ ডেয়ার ইউ, কত বড় সাহস তোমার এটা করছো, বা হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দ্যাট, তোমার কত বড় সাহস তুমি আমার সাথে এভাবে কথা বলছো। আই ইউজ টু ইউজ দিস ডায়লগ আ লট। আমি যখন টিনেজার ছিলাম আমি কথায় কথায় খালি বলতাম হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, মানে তোমার এত সাহস কেমনে হয়। মানে আমি ভাবতাম কি মানে অন্য কারোর কোনো সাহস থাকা উচিত না, মানে টিনেজারদের তো একটু ভাবসাব ডিফারেন্ট থাকে, সো এটা আমারও ছিল। আই ডোন্ট ব্লেম মাই সেলফ। এখন আর বলি না, এখন বলতেও ভালো লাগে, নিজেরই সাহস নেই, অন্যদেরকে কি বলবো। সো ইয়া, হাউ ডেয়ার ইউ, ডেয়ারড ইউ, হি সি দে, এগুলো ব্যবহার হয়। হাউ ডেয়ার হি সে সো, সে কিভাবে এটা বলতে পারে, তার মানে কি আই এম অ্যাংরি উইথ হিম ফর সেইং সো, এটা কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করছো যে ওটা কেমনে বলতে পারে, এটা কেমনে সম্ভব। ওকে, সো প্রিন্সিপাল ভার্ব রূপে ডেয়ার কিভাবে ব্যবহার হয়, আমরা অক্সিলারি ভার্ব একটা শিখলাম, অলমোস্ট সেম অ্যাজ নিড, খালি অর্থটা ডিফারেন্ট। নিডের অর্থ ছিল প্রয়োজন নেই, আর এখানে হচ্ছে ডেয়ার ক্ষোভ প্রকাশের অর্থে ইউজ করা হয় অথবা সাহস অর্থে ইউজ করা হয়। সাহস করা অর্থে ডেয়ার প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহৃত হয়। এক্ষেত্রে ডেয়ারের পাস্ট ফর্ম ডার্স্ট ও ডেয়ার, ডেয়ারের দুইটা পাস্ট ফর্ম, এটা মনে হয় কেউ জানতা না। ডার্স্ট যে একটা ডেয়ারের পাস্ট ফর্ম, এটা কি কেউ জানতা? না জানলে এখন লিখে রাখো, আর কেউ তোমাকে এটা বলবে না, ট্রাস্ট মি। ডেয়ারের পাস্ট ফর্ম যে ডার্স্ট, এটা লিখে রাখো। ডেয়ারও ব্যবহার করা হয়, ডার্স্টও কিন্তু ডেয়ারের একটা পাস্ট ফর্ম। নেগেটিভ সেন্টেন্সে দুটি ফর্মই ব্যবহৃত করা হয়, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুধু ডেয়ার ব্যবহার করা হয়। এই ডার্সটা শুধু নেগেটিভ ফর্মে ইউজ করা হয়, আর কোথাও ইউজ করা হয় না। সো ডার্সটা কিন্তু একটা পাস্ট ফর্ম অফ ডেয়ার, বাট এটা শুধু নেগেটিভ সেন্টেন্সে ইউজ করা হয়, অ্যাফার্মেটিভে ইউজ করা হয় না। ডার্স্টের পর টুটা সাইলেন্ট থাকে, এবং ডার্স্টের পর আমরা টুটাকে সাইলেন্ট রাখবো, উজ্জ্ব থাকে, তার মানে ডার্স্টের পর টু ব্যবহার করা যাবে না।
কিন্তু ডেয়ার এর পর ইনফিনিটিভ টু উজ্জ্বল নাও থাকতে পারে, মানে এটা দিলেও হয় না দিলেও হয়, অনেকটা এরকম। সো সেফ হচ্ছে সবসময় ডেয়ার ব্যবহার করা, কিন্তু আমাদের তো নতুন ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে কোনো অসুবিধা নাই। সো ডার্স যে একটা পাস ফর্ম হতে পারে সেটা তোমরা একটু জেনে রাখো। ওকে ওকে, প্রিন্সিপাল কিভাবে ব্যবহার হয় প্রিন্সিপাল রূপে ডেয়ার। হি ডার্স অর ডেয়ার নট গো দেয়ার। এখানে দেখো আমি কিন্তু নেগেটিভ, সেন্টেন্সটা কি নেগেটিভ, তাই আমি ডার্সও দিতে পারি ডেয়ারও দিতে পারি, দুইটাই ঠিক আছে। আর আমি কিন্তু এখানে টু ব্যবহার করি নাই, ডার্স দিলে আমি টু ব্যবহার করব না। ডেয়ার দিলে আমি ডেয়ার টু গো দেয়ার একই মিনিং, টু দিতেও পারো নাও দিতে পারো, টু ইজ অপশনাল, ঠিক আছে, দেয়া না দেয়া একই কথা। সো হি ডেয়ার টু গো দেয়ারও বলতে পারো, আবার হি ডেয়ার গো দেয়ারও বলতে পারো। হি ডেয়ার টু গো দেয়ার এটাও ঠিক আছে, হি ডেয়ার গো দেয়ার এটাও ঠিক আছে। আচ্ছা, চ্যালেঞ্জ অর্থ প্রকাশ করতে ডেয়ার ব্যবহার করা হয়, যেটা তোমাদেরকে ফার্স্টে বললাম যে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার চ্যালেঞ্জ। এক্ষেত্রে স্ট্রাকচারটি দাঁড়ায় সাবজেক্ট প্লাস ডেয়ার প্লাস অবজেক্ট প্লাস ফুল ইনফিনিটিভ। সো পরে আমরা গিয়ে অবজেক্টের পর পুরো একটা ইনফিনিটিভ দিব। ইনফিনিটিভ মানে আমরা সবাই কি জানি, টু প্লাস ভার্ব, মানে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ টু প্লাস V1, এটাই কিন্তু ইনফিনিটিভ। সো আমি যদি চ্যালেঞ্জ অর্থ প্রকাশ করি তাহলে আমার ডেয়ার এর পর অলওয়েজ এই টু প্লাস V1 টা দিতে হবে। হি ডেয়ারস অর ডেয়ারড মি টু ডু দ্য ওয়ার্ক। সো এখানে তুমি চ্যালেঞ্জ, এটা কি তোমার ডেয়ার দেয়া মানে ওই যে ট্রুথ এন্ড ডেয়ার এর কথা বোঝাচ্ছে না, যে সে তোমাকে চ্যালেঞ্জ দিয়েছে এই কাজটা করার জন্য, এটা কিন্তু চ্যালেঞ্জ দেওয়ার অর্থে বোঝানো হচ্ছে। সো ফার্স্টে তুমি ডেয়ারস অথবা ডেয়ার দিতে পারো প্রেজেন্ট বা পাস্ট দেখে, তারপর তুমি জাস্ট ইনফিনিটিভটা দিয়ে দিবা। ওকে গ্রেট। ইউজ টু, ফাইনালি আমাদের ডেয়ার কাজ শেষ, এখন আমরা চলে আসছি ইউজ টু তে। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, আর কিছুই না। কোনো কিছুর সাথে তুমি ইউজ টু মানে তুমি এটার সাথে অভ্যস্ত। আমার যেমন তোমাদের কমেন্টের স্প্যাম দেখতে দেখতে আমি ইউজ টু, তার মানে কি আমি অভ্যস্ত হয়ে গেছি এটা দেখতে দেখতে। আমি কমপ্লেন করি, আমি ডিস্টার্বড হই, আমি ডিস্ট্রাক্টেড হই, বাট ইউ গাইজ ডোন্ট কেয়ার, সো ইটস ফাইন, আই এম ইউজ টু দিস। সো ইউজ টু মানে কিন্তু অভ্যাস বোঝাতে ইউজ করা হয়। নেগেটিভে আমরা ইউজড নট টু বা ইউজডেন্ট টু মানে কন্ট্রাক্ট করেও আমরা লিখতে পারি, কন্ট্রাকশন ফর্মটাও কিন্তু ইউজ করা হয়। সো কখনোই কন্ট্রাকশন ফর্মটা দেখে ভাইবো না যে এটা কি সত্যি হওয়ার কথা, এটা কি কারেক্ট, কারণ এটা অ্যাবসলিউটলি কারেক্ট। ইউজ টু কে আমরা কিন্তু নট দিয়ে যদি ব্যবহার করি, কন্ট্রাক্টেড ফর্মে আমরা এটা ব্যবহার করতে পারি। ইন্টারগেটিভ ফর্মে ইউজড, ইউ, হি, দে, যেটা মানে যে কোনো একটাই কারেক্ট, সমস্যা নাই, আমরা ব্যবহার করে থাকি। আর নেগেটিভ ইন্টারগেটিভে ইউজড, ইউ, নট, ইউজড এন্ড ইউ দুইটাই ঠিক আছে। মূলত আসলে কন্ট্রাকশনটার কোনো সমস্যা নেই, যদি ইউজ এর পর নট থাকে তাহলে তুমি ইজিলি, ইউজড এর পর যদি নট থাকে সেটাকে তুমি এভাবে লিখতে পারবা। সো কন্ট্রাকশন করতে এটার কোনো সমস্যা নেই, ইটস অ্যালাউড টু কন্ট্রাক্ট দিস। ওকে, জান্নাতুল ফেরদৌস বলেছে ক্লাস আটকে আছে, হোয়াট ডাজ ইট সাপোজ টু মিন? তোমরা একটু আমাকে জানাও যে ক্লাসকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, বিকজ আই থিঙ্ক আমার এন্ড থেকে কোনো প্রবলেম নাই, বাট ইয়া একটু দেখো। ডিড ভেরি ব্যবহার করে নেগেটিভ ও ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। সো ডিড ব্যবহার করেও কিন্তু নেগেটিভ ও ইন্টারগেটিভ আমরা করতে পারি। ফর এক্সাম্পল, আই ইউজ টু ড্রিঙ্ক টি, এখানে আমি বলতে পারি আই ডিড ইউজ টু ড্রিঙ্ক টি। সো ইউজড এর জায়গায় আমি ডিড দিয়েও কিন্তু সেন্টেন্সটা, কোয়েশ্চেনটা আস্ক করতে পারি যে ডিড হি ইউজ টু নো ইউ। মানে কোয়েশ্চেন অ্যান্সারে নরমালি আমরা ইন্টারগেটিভে যেভাবে ডিড ব্যবহার করতে পারি সেটা কিন্তু আমরা এখানেও করে থাকি। ওকে ডান। আই ইউজ টু ড্রিঙ্ক টি, নাও আই ড্রিঙ্ক কফি। আমি আগে চা খেতে অভ্যস্ত ছিলাম, এখন আমি কফি খাই, কারণ আমার টাকা বেশি, বা আমার বেশি ঘুম পায়, বা আমার টেস্ট বদলাই গেছে সামথিং, বাট আমার অলওয়েজ চা ভালো লাগে। আই ডোন্ট থিঙ্ক আই ক্যান এভার লিভ উইদাউট চা। মানে আমি কফিও খাই ইদানিং, খাওয়া মানে ইদানিং বলতে মানে স্টুডেন্ট লাইফ থেকে, এইচএসসি টাইম থেকে অনেক খাওয়া হয়, বাট নাথিং ক্যান বিট আ কাপ অফ টি। মানে আমাকে যদি কেউ জাস্ট বাসায়, ওদের বাসায় গেলে এক কাপ চা দেয়, আই ফিল সো গ্রেটফুল। মানে আমার যতগুলো আমি প্রাইভেট স্টুডেন্ট পড়াই, ওদের বাসায় আমাকে অনেক কিছু খেতে দেয়, ডেফিনেটলি অনেক আন্টিরা অনেক আদর করে অনেক কিছু স্ন্যাক্স দেয়। সো যখন হচ্ছে চা দেয়, দ্যাট মেক্স মি দ্য হ্যাপিয়েস্ট। সো তোমাদের কাউকে যদি আমার কখনো পড়ানোর সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়, তোমরা আমাকে চা দিও, আমি অনেক খুশি হবো, বিকজ আই জাস্ট লাভ ইট। আমাকে দিনে 20 কাপ চা দাও, আমি 20 কাপ চা খেতে পারবো, কোনো অসুবিধা নাই। বাট হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে রাতে ঘুম আসে না, বাট আই ডোন্ট মাইন্ড ইট, মানে আমার অ্যাবসলিউটলি ভালো লাগে ফিলিংটা অনেক। অতীতের অনিয়মিত অভ্যাস বুঝাতে পার্সনে ইউজ টু ব্যবহার হয়, অর্থাৎ যেটা আগে করতা এখন করো না।
ফর এক্সাম্পল আগে চা খেতা এখন আর খাও না, এখন কফি খাও। সো এনিথিং ইজ ফাইন, ওকে। বৃষ্টি ইউজ টু লিড আ ভেরি সিম্পল লাইফ। অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে, নিয়মিত মানে সামথিং দ্যাট ইউ ইউজ টু ডু রেগুলারলি, প্রতিদিন করা একটা কাজ, সেটাকে আমরা নিয়মিত অভ্যাস বোঝাতে পারি। বৃষ্টি ইউজ টু লিড আ ভেরি সিম্পল লাইফ, অর্থাৎ এটা তার আগের অভ্যাস ছিল, আগে সে করতো এখন তার মানে আর করে না, বা আগে অতীতের একটা অভ্যাস ছিল এটা, ওকে। ইয়া নুসরাত জাহান নুসরা বলছে চা ইজ আ ইমোশন। ট্রু, আই জেনারেলি থিঙ্ক ইট ইজ ভেরি ট্রু। মানে এর থেকে সুন্দরভাবে আই ডোন্ট থিঙ্ক এটাকে এক্সপ্লেন করা যায়। ইট ইজ ডেফিনেটলি অ্যান ইমোশন। মানে আমি যখন চা খাই, আই ডোন্ট কেয়ার হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, আমার জাস্ট অনেক ভালো লাগে। সো ইয়া, ডেফিনেটলি ইট হ্যাজ সামথিং সো পাওয়ারফুল। এখানে ইউজ টুর পরিবর্তে উড ব্যবহার করা হয়, তবে অনিয়মিত অভ্যাসের ক্ষেত্রে ইউজ টুর পরিবর্তে উড ব্যবহার করা হয় না। আচ্ছা, এখানে একটা জিনিস ব্যাপার আছে, দেখো এখানে ইউজ টুর পরিবর্তে আমরা মাঝে মাঝে উড ব্যবহার করতে পারি, অর্থাৎ ইউজ টু অথবা উড মাঝে মাঝে রিপ্লেস করা যায়, একে অপরকে দিয়ে প্রতিস্থাপন করা যায়। যারা আজকে আমার ফার্স্ট ক্লাসটা করছো তোমরা ডেফিনেটলি রিপ্লেস ওয়ার্ডটার মানে জানো, কারণ আমি কয়েকবার বলছি রিপ্লেস মানে প্রতিস্থাপন। তবে অনিয়মিত অভ্যাসের ক্ষেত্রে ইউজ টুর পরিবর্তে উড ব্যবহৃত হয় না। বাট ওই যে একটু আগে যেটা বললাম, অনিয়মিত মানে কি ইরেগুলার হ্যাবিট, ইরেগুলার হ্যাবিটের ক্ষেত্রে ইউজ টুর পরিবর্তে উড ব্যবহার করা যাবে না। সো বৃষ্টি উড লিড আ ভেরি সিম্পল লাইফ। তুমি কিন্তু এখানে যেহেতু এটা ডেইলি হ্যাবিট ছিল, ওর অনিয়মিত কিছু না বরঞ্চ নিয়মিত অভ্যাস ছিল, তাই এখানে আমি রেগুলার হ্যাবিটের ক্ষেত্রে উডকে রিপ্লেস করতে পারি। সো ইউজ থেকে আমি কখন উড দিয়ে রিপ্লেস করতে পারবো? যখন এটা একটা রেগুলার হ্যাবিট বুঝাবে। এই নোটগুলো আমি যেগুলো উপরে লিখে দিচ্ছি এগুলো কিন্তু প্লিজ তোমরা নিও, কারণ এগুলো আমি পুরো রুলটাকে তোমাকে একটা নোটের আকারে বলে দিচ্ছি। রেগুলার হ্যাবিট হলে ইউজ টু ক্যান বি রিপ্লেস বাই উড। সিম্পল একটা জিনিস, সিম্পল একটা ইনফরমেশন, এইটুকু রেখে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে, ওকে। একজন আমাকে জিজ্ঞেস করছে মিস আপনার আইএলটিএস স্কোর কত? আমার আইএলটিএস স্কোর 8, বাট আমার আইএলটিএস আসলে এখন মেয়াদ শেষ, আমি দিয়েছিলাম সেই 2023 সালে। সো এখন কত? 25। হ্যাঁ, আমার বাই দিস টাইম আমার আইএলটিএস এর মেয়াদ শেষ। সো এখন এটার আসলে কোনো ভ্যালু নাই, আমার আবার নতুন করে দিতে হবে আমি যদি এই স্কোর ইউজ করতে চাই। বাট হ্যাঁ, তখন আমি যখন দিয়েছিলাম আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ইন্টার সেকেন্ড ইয়ারে আমার টেস্টের পর আমার টিচার আমাকে বলে এরকম দেয়া লাগবে, স্কোর জমা দিতে হবে এত তারিখের মধ্যে একটা কাজের জন্য, সো আমাকে দিতে হবে এক্সাম। আমি এক সপ্তাহের মধ্যে এক্সাম রেজিস্ট্রেশন করে পরের সপ্তাহে এক্সাম দিই। কোন রকম নিজে প্রিপারেশন নিয়েছিলাম, বাট আলহামদুলিল্লাহ ওটাতেই আমার হয়ে গিয়েছিল, মানে একটা ভালো স্কোর চলে আসছিল আর কি। আচ্ছা, মডেল হিসেবে বি এর ব্যবহারটা আমরা একটু দেখি। আমরা কিন্তু জানি যে বি ভার্ব কোনগুলো, আমি ক্লাসের শুরুতেও বলেছিলাম, এগুলাকে মূলত আমরা বি ভার্ব হিসেবে চিনি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সো মডেল হিসেবে এগুলোর পর টু দিয়েও কিন্তু আমরা ইউজ করতে পারি। ডিউটি ও নেসেসিটি ক্ষেত্রে এটা কিন্তু আর ওয়ার্ড ইন্ট্রোডাকশন দিচ্ছি না, আমি তোমাকে কয়েকটা ওয়ার্ডের ব্যবহার দেখাচ্ছি। ডিউটি ও নেসেসিটি অর্থাৎ কর্তব্য আবশ্যকতা বোঝাতে আই এম টু লুক আফটার মাই ওল্ড প্যারেন্টস। অনেকে বলবে আই এম টু লুক, এটা আবার কি? এটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট, কারণ তুমি এখানে তোমার একটা কর্তব্য বোঝাচ্ছ, বি ভার্বের পরে ইনফিনিটিভ দিচ্ছ, এটা পারফেক্ট একটা স্ট্র্যাটেজি। যে কোনো একটা বি ভার্বের পর তুমি টু ভার্ব দিতে পারো, তাহলে তোমার কর্তব্য বা দায়িত্ব বোঝায়। আই এম টু ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ, আমার কঠোর পরিশ্রম করতে হবে জীবনে উন্নতি করার জন্য। So I am to work hard, she is to work hard, perfectly fine. তোমার বি ভার্বের পর কিন্তু ইনফিনিটিভ, এটা অনেক কমন একটা স্ট্রাকচার, ঠিক আছে? বিদেশে যান নাই কেন? কারণ আমার আইবি এর মতো একটা ভার্সিটিতে চান্স হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আসলে অনেকের স্বপ্ন থাকে, মাত্র 120 জন এই স্বপ্নটা পূরণ করতে পারে। এন্ড বিদেশে যাওয়াটা তো আসলে একটু লাকেরও ব্যাপার আছে, সবকিছু ঠিক থাকলেও অনেক সময় একটা দুইটা ফ্যাক্টরের জন্য এদিক সেদিক হয়ে যায়, বা অনেক সময় এক্সপেক্টেড আউটকাম হয় না। ধরো আমার কোনো একটা পার্টিকুলার স্টেটে পড়ার ইচ্ছা, বা একটা পার্টিকুলার এরিয়াতে পড়ার ইচ্ছা, বা একটা পার্টিকুলার সাবজেক্ট পড়ার ইচ্ছা, সেটা মন মতো মেলে না। বাট বিহাইন্ড দ্য ব্যাক সবসময় অনেস্টলি আইবিএতে পড়ার খুব ইচ্ছা ছিল, এন্ড আই এম ভেরি গ্রেটফুল টু আল্লাহ যে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। আমি এখন কোনো মতে গ্রাজুয়েট করতে পারলেই বাঁচি, কারণ আইবিএতে পড়াশোনা এত হার্ড, আই সোয়ার। মানে গাইজ ট্রাস্ট মি, আমার প্রতিটা মোমেন্ট মনে হয় আমি সারা জীবন যা পড়ছি কোনো কাজেই লাগে নাই, কারণ আইবিএতে ইটস নট জাস্ট হার্ড পড়াশোনা, বাট অলসো ওরা তোমাকে যেভাবে জাজ করে, মানে কারিকুলামটা অনেক স্ট্রিক্ট। সো স্বাভাবিক, মেক সেন্স, কারণ ওরা আসলে নেয় খুব সিলেক্টিভ স্টুডেন্ট, ওরা চায় যে ওই সিলেক্টিভ স্টুডেন্টটাকে ওরা গ্রুম করবে
যেন ওরা ভবিষ্যতে গিয়ে ভালো ভালো লাখ লাখ টাকার চাকরি পায় বা ওরা যেন অনেক ভালো পারফর্ম করে। সো ইট টোটালি মেক সেন্স, এটা হার্ডই হওয়ার কথা, সবকিছুই আসলে লাইফে হার্ড। সো জাস্ট তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি ভালো মতো একটা ভালো সিজিপিএ নিয়ে গ্রাজুয়েট করতে পারি, দ্যাটস ইট। আচ্ছা, ওয়াও, আমাকে কে কোশ্চেন করলো আপু আর ইউ ম্যারিড, আমি যখন হঠাৎ হঠাৎ এই কোয়েশ্চেনের দিকে তাকাই, এসব কোয়েশ্চেন দেখি, আমি জাস্ট ভাবি যে ওরা কি আসলে ক্লাসে মনোযোগ দেয় নাকি ওরা আমার আমার কথা ভাবে, আমার ব্যাপারে তোমাদের অনেক চিন্তা অনেকের। না, আই এম নট ম্যারিড গাইস, কাম অন, আই এম জাস্ট লাইক 21, why would I be married? But yeah, মডেল হিসেবে বিয়ের ব্যবহার, অ্যারেঞ্জমেন্ট বোঝাতেও কিন্তু মডেল হিসেবে বিয়ের ব্যবহার ইউজ করা হয়। দ্য ফ্লাড এফেক্টেড আর টু বি রিহ্যাবিলিটেটেড। সো আর টু বি মানে যারা হচ্ছে বন্যায় প্লাবিত বা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে রিহ্যাবিলিটেশন দেওয়া হবে। সেখানে অ্যারেঞ্জমেন্ট তৈরি করার অর্থে বোঝানো হচ্ছে। দ্য পেন ওয়াজ নট টু বি ফাউন্ড, কলমটা পাওয়া যাচ্ছিল না, এখানে কিন্তু পসিবিলিটি বোঝাচ্ছে। দ্য পেন ওয়াজ নট টু বি ফাউন্ড, সম্ভাবতা, যে পেনটা পাওয়া যাচ্ছে না, মানে এটা পাওয়া যাওয়ার সম্ভাবনা নেই বা অত বেশি সম্ভাবনা নেই। ওকে, হি ওয়াজ নেভার টু সি হিজ কান্ট্রি অ্যাগেন, এখানে কিন্তু ডেস্টিনি অর্থে ব্যবহার করা হচ্ছে, যে সে তার দেশকে আর দেখতে পাচ্ছে না। দ্য ওয়ার্কার্স আর টু ওবে দেয়ার ম্যানেজার, এখানে কিন্তু কমান্ড বা অর্ডার দেওয়ার অর্থে ব্যবহার করা হচ্ছে। আমাদের মূলত মেইন ডিসকাশন কিন্তু শেষ, আমাদের যে ওয়ার্ড গুলো তোমাদেরকে বোঝানো লাগতো আমরা কিন্তু ওয়ার্ড গুলা বুঝিয়ে দিয়েছি। এখানে মূলত আমরা কমান্ড গুলার ব্যবহার কি হতে পারে, কিরকম ভাবে ব্যবহার হতে পারে, অর্থটা কি সেটা একটু ডিসকাস করছি। ডেস্টিনি অর্থে হি ওয়াজ নেভার টু সি হিজ কান্ট্রিম্যান অ্যাগেন, তার সৌভাগ্য ছিল না বা তার ভাগ্য ছিল না। কমান্ড অর অর্ডার বোঝাতে দ্য ওয়ার্কার্স আর টু ওবে দেয়ার ম্যানেজার, তাদেরকে কমান্ড করা তাদের দায়িত্ব ছিল। সুপারস্টিশন অর্থে অর্থাৎ অনুমান অর্থে শুধু ওয়্যার টু হিসেবে ব্যবহৃত হয়। সো ওয়্যার টু, আচ্ছা আরেকটা কথা বলি, ইফ এর পর কিন্তু সব সময় ওয়্যার ব্যবহার হবে। ওকে, রিমেম্বার, ইফ এর পর অলওয়েজ ওয়্যার ব্যবহার হবে, ওয়াজ ব্যবহার হবে না। ইফ এর পর আমরা কখনোই ওয়াজ ব্যবহার করব না। ওকে, ইফ প্লাস ওয়াজ ইজ ইনকারেক্ট, সো ইফ এর পর অলওয়েজ ওয়্যার ব্যবহার করতে হবে। সো ইফ ইট ওয়্যার টু রেইন, যদি এটা বৃষ্টি হতো, we would have to cancel the program tomorrow. সো এটা কি, এটাও কিন্তু একটু আনরিয়াল পাস্ট বা আমি কন্ডিশনাল, যদি তোমরা পড়ে থাকো বা সামনে পড়াবো, এটা কন্ডিশনাল সেন্টেন্সে যে যদি বৃষ্টি হয় তাহলে প্ল্যান ক্যান্সেল করতে হবে। তার মানে কি, তুমি জানো না বৃষ্টি হবে না কিনা, কিন্তু তুমি বলছো ইফ ইট ওয়্যার টু রেইন, যদি বৃষ্টি হয় তাহলে ক্যান্সেল করতে হবে, এটাও কিন্তু একটা আনরিয়াল পাস্ট। ওকে, আচ্ছা, ইট ইজ টাইম, এটা অনেকেই ভুল করো। ইট ইজ টাইম, এটা মানে হচ্ছে মূলত অনেক সময় হয়েছে, এবং ইট ইজ টাইমের পর আমরা ইনফিনিটিভ দিয়ে থাকি। ইট ইজ টাইম ফর আস টু ডু সামথিং, এরকম যদি থাকে, ইট ইজ টাইমের পর আমরা সবসময় ইনফিনিটিভ দিয়ে থাকবো। ইট ইজ টাইম সেন্টেন্সে দেখলেই বুঝবা পরে হচ্ছে ইনফিনিটিভ থাকবে, অথবা সেন্টেন্সে ইনফিনিটিভ থাকলে আগে ইট ইজ টাইমটা বসায় ফেলবা। সো ইট ইজ টাইম প্লাস টু, it is time to leave the place, it is time to focus on the class, it is time to take your study seriously, টু দিয়ে it is time এর পর ব্যবহার করা যাবে। কোন কাজ করার সঠিক সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, সুতরাং আর বিলম্ব না করে কাজটি এই মুহূর্তে শুরু করা উচিত, এটা বোঝানোর জন্য it is time ব্যবহৃত হয়। সো এই ক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম থাকে যে it is time এর পর আমরা সাবজেক্টিভ দেই, সাবজেক্ট দিয়ে তারপর পাস্ট সাবজেক্টিভ দিই। তো ধরো ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, সো যদি এরকম থাকে যে কোনো একটা কিছু হয়ে গিয়েছে, মানে তোমার অনেক সময় অলরেডি নষ্ট করে ফেলেছো, কিন্তু এর থেকে আর বেশি সময় নষ্ট করা ঠিক হবে না। কারণ আমি যদি তোমাদেরকে বলি ইট ইজ হাই টাইম ইউ গার্লস ফোকাসড অন দ্য ক্লাস, তোমাদের ক্লাসে ফোকাসটা ফেরত আনো, সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই বিলম্ব আর করা উচিত হবে না সেটা ইন্ডিকেট করার জন্য পাস্ট সাবজেক্টিভ ইউজ করছি। ফর এক্সাম্পল, ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, মানে হয়তো অনেক দেরি হয়ে গিয়েছে, বোঝাচ্ছ যে এখন সময় আমাদের বাসায় ফেরা উচিত। ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম। সো ইট ইজ টাইমের পর দুইটা ফর্ম থাকবে, একটা কি ইনফিনিটিভ আর একটা কি ইট ইজ টাইমের পর পাস্ট ফর্ম। সো আমি একটু এখানে লিখে দেই, ইট ইজ টাইম, এটার পর আইদার একটা টু থাকবে, টু প্লাস ভার্ব, অথবা প্লাস V2 ফর্ম থাকবে, সাবজেক্টের পাস্ট মানে ভার্বের পাস্ট ফর্মটা বসবে। ওকে, it is time to leave the class, yes you can honestly if you don't want to, আমি কাউকে জোর করব না কখনোই ক্লাস করার জন্য, বাট রিকোয়েস্ট করতে পারি। তারপর it is time you didn't leave the class, তার মানে তুমি ক্লাসটা লিভ করো নাই, এটাও হতে পারে। সো পাস্ট ফর্মে ইউজ করতে পারো, টু দিয়েও ইউজ করতে পারো। it is time they earned their livelihood, এখানে কিন্তু আর্নের
পাস্ট ফর্ম দিয়ে আমরা সেন্টেন্সটা ফর্ম করছি। ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিটস। হাই টাইমটা হচ্ছে মূলত ইট ইজ টাইমেরই একটু বেশি এমফাসিস দেয়া, যে অনেক সময় হয়ে গেছে বা অনেক, মানে এটা না করলে ইউ আর জাস্ট ডান, মানে এটা করতেই হবে, একটা আর্জেন্সি বোঝানোর কারণে হাইটা ব্যবহার করা হয়। তবে বেশি জোর দেওয়া বোঝাতে, মানে এমফাসিস করার জন্য আমরা ওটা ব্যবহার করব। এমফাসিস দেওয়া বোঝাতে ইট ইজ টাইমের পরিবর্তে ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। তবে উভয় ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করা হয়। সো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দুইটাতেই তুমি যদি অনেক সময় হয়ে গিয়েছে এই অর্থ বোঝাও, তাহলে তোমার পরে পাস্ট ফর্ম ইউজ করতে হবে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস। অনেক সময় হয়ে গেছে যে আমাদের খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে হবে। ওকে, অ্যাজ ইফ অ্যাজ দো, এটা অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে আমরা যেন প্রকাশ করি বা যেন অর্থটা প্রকাশ করে থাকি। অ্যাজ ইফ আর অ্যাজ দোর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। সো এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, এটা লিখে রাখো একটু। ফার্স্ট পার্টটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সেকেন্ড পার্টটা পাস্ট ইনডিফিনিট হবে, আর ফার্স্ট অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে। সো আমি একটু লিখে দিই, ধরো অ্যাজ ইফ আর অ্যাজ দো মাঝখানে আছে, যদি শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে পাস্ট ইনডিফিনিট হবে। এগুলা কিন্তু একটু নোট নিয়ে রাখো প্লিজ, যেন মিস না করো। আর যদি ফার্স্টে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর পর পরবর্তীতে পাস্ট পারফেক্ট থাকবে। ওকে, সো শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, শুরুতে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট। গ্রেট। সো হি টেলস মি দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট। সো টেলস আছে, টেলস কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরে পাস্ট ইনডিফিনিট দিতে হবে। হি টোল্ড মি আছে যেহেতু পরে আমাদের কিন্তু পাস্ট পারফেক্ট দিতে হবে, সো আমরা হ্যাড নোন ইট দিব। এখানে কি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, তাই আমি দিয়েছি পাস্ট ইনডিফিনিট। এখানে ছিল পাস্ট ইনডিফিনিট আগে, তাই আমি দিয়েছি পাস্ট পারফেক্ট। আর অ্যাজ ইফ অ্যাজ দোর অর্থটা যদি আবার বলি, সেটা হচ্ছে যেন, মানে সে এমন ভাবে কথা বলছে যেন সেটা আগে থেকেই জানতো। সো এই যেন বোঝাতে আমি অ্যাজ ইফ অ্যাজ দো ইউজ করব। দুইটা অবশ্যই ইউজ করব না, যে কোনো একটা ইউজ করব, আইদার অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, দুইটার একই মিনিং। ওকে, ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস। আচ্ছা, হোয়াট ডাজ ইট লুক লাইক, এটাও আমাদের শেষ হয়ে গিয়েছে। সো মোটামুটি আমাদের আসলে সবগুলা টপিকই কভার করা শেষ। এইগুলা থেকে আমি আর তোমাদেরকে ডিস্টার্ব করবো না, আমি ডিরেক্ট তোমাদের কোয়েশ্চেনে চলে যাব। আচ্ছা, আমাদের মোটামুটি ইনফরমেশন সব জানা শেষ, যা যা জানা লাগতো। সো এখন আমরা কোয়েশ্চেনে চলে আসবো। ওকে, এখান থেকে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব এখন। সো ক্লাস মোটামুটি এই পর্যন্তই ছিল। আমাদের যা যা ওয়ার্ড জানা লাগতো আমরা সব ওয়ার্ড জেনে ফেলেছি, কোনো ওয়ার্ড আর বাকি নেই। সো এখন আসো আমরা কিছু প্র্যাকটিস করব। ওকে, প্র্যাকটিস গুলা কিন্তু আমি চাই স্পেশালি যারা আমাদের আজকে ফার্স্ট টাইম ক্লাস করছে বা যারা ডেমো ক্লাসটা করছো, তারা যেন একটু প্রপারলি পুরোটা প্র্যাকটিসটা করো, যেন তোমাদের হেল্প হয়। ওকে, সো বোর্ডে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, রাইট? অল দ্য স্টুডেন্টস কেপ্ট কোয়াইট, ড্যাশ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। এটা কি হবে? এটা অর্থ অনুযায়ী অ্যান্সার করার চেষ্টা করো। মানে কি, যে টিচার আসার সাথে সাথেই সবাই চুপ হয়ে গেল, অনেকটা এরকম না? তো এইসব ক্ষেত্রে আমি অর্থ কি ব্যবহার করব বা মিনিং কি দিব? ওকে, আমি কিন্তু পোলটা স্টার্ট করে দিয়েছি, তোমরা দ্রুত পোলে অ্যান্সার করো, কারণ এখন কিন্তু আমি তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, যে কে কিরকম ক্লাসটা করলা বা বুঝলা। আচ্ছা, একটা জিনিস, তোমরা কেউ কমেন্টে অ্যান্সার করো না, কেউ গ্রুপে অ্যান্সার করো না, সবাই পোলে অ্যান্সার করো। আমি চাই যে পোলে সবাই ইন্ডিভিজুয়াল অ্যান্সার করবা, একজনেরটা দেখে আরেকজন করবা না। সো ডোন্ট অ্যান্সার ইন কমেন্ট, তোমরা পোলে সবাই পার্টিসিপেট করো। ওকে, ম্যাক্সিমাম পিপল গট ইট কারেক্ট, বাট অ্যারাউন্ড কিছু মানুষ কিন্তু স্টিল ভুল করেছে। সো
30%-এর মতো ভুল করেছে, উইচ ইজ আ বিট স্যাড, কারণ এটা খুব সহজ ছিল কিন্তু, যে সব স্টুডেন্টরা চুপ হয়ে যায় কখন, টিচার আসার সাথে সাথে। ওকে, সো এটা হবে অ্যান্সার অ্যাজ সুন অ্যাজ। আমি নেক্সট কোয়েশ্চেনটা দেখাচ্ছি, তোমরা নেক্সট কোয়েশ্চেনটা প্রিপেয়ার করতে থাকো, আমি পোলটা স্টার্ট করে দিচ্ছি। Dash was once a poor woman who had 2 daughters. The youngest used to cut wood and she had to go to every day into the forest to fetch it. Okay, এটাও খুব সিম্পল, এটাও আমার মনে হয় না কারো ভুল করা উচিত, কারণ এটার একটা অপশনই খালি, মানে অবশ্যই একটা অপশনই অ্যান্সার হবে, কিন্তু এটার পজিশন যেটা, এই সেন্টেন্সে এটার অ্যান্সার পজিশন যেটা, ওখানে আসলে একটা অপশন হওয়া ছাড়া আর কোনো চান্স নাই। আরেকটু হিন্ট দিচ্ছি, এটা মনে হয় তোমরা ক্যাপিটাল লেটার স্মল লেটার দেখলেও বুঝতে পারবা। নুসরা জাহান নুসরা বলছে জেনে শুনে ভুল করে ফেলছি। হ্যাঁ, এটা অনেক হয় আসলে, এসব কোয়েশ্চেন্সে একটু কমন অ্যান্সার থাকার কারণে অনেক কমন অ্যান্সার ভুল করা হয়। ওকে, আমার মনে হচ্ছে এটাও ম্যাক্সিমাম মানুষ কারেক্ট করেছে, বাট স্টিল যারা ভুল করেছে আমি জানি না তোমাদের মাথায় কি ছিল, কারণ এটার কিন্তু একটা অ্যান্সারই হবে। ফার্স্ট অফ অল এটা কিন্তু পুরা সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড, সো ফার্স্ট ওয়ার্ড তো ডেফিনেটলি ক্যাপিটাল লেটারেই হবে, এবং এখানে কিন্তু একটা অপশনই ছিল যেটা শুধুমাত্র ক্যাপিটাল লেটার আছে, সো এটা কিন্তু তুমি বাকিগুলোর মিনিং না জেনেও এটা পারা যেত। ওকে, সো অ্যান্সার হচ্ছে দেয়ার। ভেরি গুড। নেক্সটটা দেখো, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ড্যাশ ইন আ রিচ ফ্যামিলি। এটা কিন্তু আমাদের সবার, আমি একটু রিমাইন্ডার দিচ্ছি, সবার সবার শুরুর দিকের রোলটা ছিল। ওকে, যারা শুরুর থেকে ক্লাসটা মিস করেছো তারা তাও কমন নলেজ ইউজ করলে আমার মতে এটা পারার কথা, কারণ এখানে অপশনের মিনিং চিন্তা করো, তাহলেই তোমরা পেরে যাবা। Florence Nightingale dash in a rich family. Okay. এই কোয়েশ্চেনও কিছু মানুষ ভুল করেছে, অ্যারাউন্ড আই গেস এখানেও 30%-এর মতোই ভুল করেছে, ইফ আই এম নট রং। আচ্ছা না, আর এইটাতে অ্যারাউন্ড 20% মানুষ এই কোয়েশ্চেনটা ভুল করেছে, বাকিরা ঠিকই করেছে। সো ইয়া, দ্য কারেক্ট অ্যান্সার ইজ ওয়াজ বর্ন। অফকোর্স এখানে ওয়াজ বর্ন ছাড়া অন্য কিছু হবে না, অর্থাৎ তার জন্ম ছিল একটা ধনী পরিবারে, কিন্তু তাও সে নার্স হিসেবে ফ্যামিলিকে সার্ভ করে। ওকে আপু, নেক্সটটা দিয়ে দিচ্ছি, তোমরা দ্রুত অ্যান্সার করো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আই ড্যাশ স্টে এট হোম টুনাইট দেন গো টু সিনেমা। এই রুলটা আমি অনেক টাইম লাগে, অনেকক্ষণ, অনেক অপশন দিয়ে, এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করেছি, সো আমি এক্সপেক্ট করবো এটা 100% ঠিক হবে, বাট লেট মি সি আমার এক্সপেকটেশনস কতটুকু ম্যাচ হয়। ওকে, ইয়েস, দ্য কারেক্ট অ্যান্সার ইজ would rather, বাট ইটস রিয়েলি স্যাড যে ম্যাক্সিমাম মানুষ এটা ভুল করেছে। কেন? কারণ এখানে আমি বারবার বললাম না, এরকম দেন দিয়ে যদি অপশন থাকে, দুইটা প্রেফারেন্স, যেমন আমি বারবার তোমাদের ক্লাসের এক্সাম্পল দিয়ে বলেছি যে এটা না করে যদি এটা করতা, সো আই উড রাদার স্টে এট হোম দেন গো টু সিনেমা, মানে তুমি বাসায় থাকাটা প্রেফার করছো সিনেমা দেখতে যাওয়ার থেকে, সো এখানে উড রাদার হবে। ওকে, আচ্ছা, ড্যাশ আ ফেরি ল্যান্ড ড্যাশ। আচ্ছা, এখানে আমার মনে হয় এটা তোমরা সবাই পারবা, এটা আমি অ্যান্সারটা নিজেই দেখাই দেই, কারণ এখানে যেহেতু দুইটা গ্যাপ আছে, এটা বুঝাই যাচ্ছে সি হবে। হোয়াট ডাজ আ ফেরি ল্যান্ড লুক লাইক, যেহেতু দুইটা ব্ল্যাঙ্ক আছে, দুইটা ওয়ার্ডই লাগবে, আর কোনো অপশনে আসলে দুইটা ওয়ার্ড নাই, এত ইজি তোমাদেরকে আমি দিব না। আচ্ছা, এটা অ্যান্সার করো। হি ড্যাশ স্টাডি ইংলিশ, হি হ্যাজ এন ইন্টারেস্ট ইন লিটারেচার।
এটা কি হবে, এটা তোমরা একটু লজিক্যালি চিন্তা করো। যে যে অপশনগুলো হওয়ার চান্স নাই সেটা আগে বাদ দাও, ঠিক আছে? যেটা হওয়ার চান্স নাই সেটা বাদ দাও, পরেরটা দেখো। আপু ভুলে অন্য অপশনে ক্লিক করে দিছে, আহারে আই এম সো সরি, বাট ট্রাই করবা কেয়ারফুলি নেক্সট টাইম থেকে কারেক্ট অপশনের অ্যান্সার করার। ওকে, আমি অ্যান্সারটা মোটামুটি পেয়ে গিয়েছি, কিন্তু এখানেও যে কিছু মানুষ ভুল অ্যান্সার দিচ্ছে। আমার অনেক বড় একটা ড্রিম যে আমার স্টুডেন্টরা সবগুলো 100 অ্যান্সার, 100 আউট অফ 100 সবাই কারেক্ট অ্যান্সার দিবে, 100% দেখাবে আমাকে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। বাট ডোন্ট ওয়ারি, উই আর অলমোস্ট দেয়ার, কারণ তো মেজরিটি মানুষ পেরেছো, হ্যাড বেটার হবে। মানে কি, এটা উপদেশ দিচ্ছ যে সে লিটারেচার পড়লে ভালো হি হ্যাড বেটার স্টাডি ইংলিশ, মানে সে ইংরেজি পড়তেই ভালো হবে কারণ ওর লিটারেচারের প্রতি একটা ইন্টারেস্ট আছে। সো অ্যান্সারটা হবে হ্যাড বেটার। ওকে, he commanded me dash I had been his servant. আচ্ছা, এটাও দ্রুত অ্যান্সার করে ফেলো। এটা আমি একটু আগেই ডিসকাস করেছি, সো যারা লাস্টে ক্লাসের লাস্টের দিকে গল্প করছিল না, আমার মনে হয় তারা এটা পারবা। আচ্ছা, গ্রেট, এটাও দেখলাম। মনে হচ্ছে এটা ম্যাক্সিমাম মানুষ পারবা, কিন্তু বুঝতেছি না, দুইটা অপশনের মধ্যে অনেক ক্লোজ অ্যান্সার। ওকে, দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যাজ ইফ। আমি বারবার বললাম যে ফার্স্টে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে পাস্ট পারফেক্ট হবে, এটা কিন্তু অ্যাজ ইফ এর জন্যই অ্যাপ্লিকেবল ছিল। আর সেকেন্ড অফ অল, এখানে মিনিংটা যদি চিন্তা করো, সে আমাকে কমান্ড দিচ্ছে যেন আমি তার চাকরানি, এভাবে বলো না। সো অ্যাজ ইফ এর অর্থটাও কিন্তু যেন অর্থে ব্যবহার হবে। সো অ্যাজ ইফ মানে যে যেন, সেটাও এখানে রিফ্লেক্টেড হচ্ছে। ওকে, তোমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের, তারপর তোমাদের ছুটি। she dash maintain all the expenditure in her family. এটাও আমি শুরুর দিকে একটা রুলে ডিসকাস করেছিলাম, আশা করি তোমরা রুলটা ফোকাস করেছিলা। এন্ড এটাও আমি তোমাদেরকে অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। একটা দিতে গিয়ে আরেকটা দিয়ে গেছে, এটা একটা কমন প্রবলেম আমি দেখতে পাচ্ছি। ওকে, লেটস সি কয়জন কারেক্ট অ্যান্সার দেয়। এক্সামে অপশন গুলো দেয়া থাকবে, হ্যাঁ এক্সামে অনেকগুলা ওয়ার্ড দেয়া থাকবে, সেখান থেকে সিলেক্ট করতে হবে। হ্যাজ টু, very good, maximum correct answer দিচ্ছ, which is has to, so congratulations. So thank you guys for staying so far with me. I had a really wonderful day. আমি আজকে তোমাদের ব্যাচের সাথে দুইটা ক্লাস নিয়েছি, সো বুঝতেই পারছো যে অনেক সিগনিফিকেন্ট একটা টাইম আমি তোমাদের সাথে স্পেন্ড করেছি আজকে, এন্ড আমার এখানেই থাকা ছিল পুরো দিন তোমাদের জন্য। সো আই এম রিয়েলি গ্ল্যাড যে তাও ক্লাসটা সুন্দর মতো নিতে পেরেছি। আই ওয়াজ আনশিওর যে আমি কি শুক্রবার দিন পারবো কিনা নিতে, বাট আই এম গ্ল্যাড ইট হ্যাপেন্ড। এন্ড যারা আজকে আমাদের ফার্স্ট টাইম পার্টিসিপেন্টস ছিল বা ক্লাস করতে এসেছো, তাদেরকেও I hope you guys were helped. আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, and see you guys in the next class. I'm really excited, and আশা করি এই টপিকটা তোমাদের এখন আর অতটা চ্যালেঞ্জিং লাগবে না, বিকজ আপু ট্রাই করেছি মিনিং ওয়াইজ প্রত্যেকটা এক্সপ্লেন করে দেয়ার। ওকে, অনেক বছর ছুটির ঘন্টা বেজে গেছে, ইয়েস।